নমস্কার। আর কয়েকজন আসুক, তারপর আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করি। তো আমরা শুরু করতে পারি। তো নমস্কার সকলকে। আপনারা জানেন যে 1987 সাল থেকে আনুষ্ঠানিকভাবে, তার আগে ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা, হিন্দুদের সুরক্ষা করা এবং হিন্দুদের রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। তো ছোটবেলায় যতটুকু ততটা সাংগঠনিক ওয়ার্ক করতে পারিনি। আমি ঢাকা এসেছি 1987 সালে। তো এসে প্রথম, তখন হিন্দুদের তেমন কোনো সংগঠন ছিল না, পূজা উদ্যাপন পরিষদ নামে একটা সংগঠন ছিল। তো তারা শুধুমাত্র ঢাকেশ্বরী মন্দিরের একটা বারান্দায় বাৎসরিকভাবে ওই দুর্গাপূজার সময় মহানগর পূজা উদ্যাপন কমিটি ওই সরকারি কিছু অনুদান পূজা পার্বণে সেইটা নিয়ে তারা আলাপ আলোচনা করতো, পূজা শেষ করে শেষ হয়ে যেত। এরপর ওই সময় একটা সংগঠন গড়ে ওঠে, তারও আগে ছিল বাংলাদেশ সংখ্যালঘু কল্যাণ সমিতি। তো আমি যেহেতু আমি ছাত্র ছিলাম জগন্নাথ, তখন কলেজ এখন ইউনিভার্সিটি, তো তার একটা ছাত্র উইং ছিল। সেই ছাত্র উইং ছিল, আমি জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাই। তো সেটা আমরা করি। সেই সময় আমরা দাবি করতাম জাতীয় সংসদে সংরক্ষিত আসন, শত্রু সম্পত্তি আইন বাতিল, মূলত এই দুটো দাবি নিয়েই। পরবর্তীকালে ওই সংগঠনে আমি মহাসচিব ছিলাম লাস্ট পর্যায়ে, কিন্তু পরে আর সংগঠনটি চলে নাই বলতে গেলে সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা এবং প্রধান, তিনি অ্যাডভোকেট এস এন গোস্বামী, উনি আর পরবর্তীকালে এটা নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেন সংগঠন চালানোর ব্যাপারে। যে কারণে আমি তখন ওই শিবসেনার আদলে জাতীয় কৃষ্ণ সেনা বাংলাদেশ গঠন করি, ইয়াং ছেলেপেলেদের নিয়ে। তো তখনও আমরা জাতীয় সংসদে সংরক্ষিত আসন, পৃথক নির্বাচন ব্যবস্থা দাবি, দুর্গাপূজায় 3 দিনের ছুটি, আমরা 7 দফা দাবি নিয়ে কর্মসূচি নেই। সংখ্যালঘু মন্ত্রণালয় সব এরকম বেশ কয়েকটা, দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার, জাদুঘরে যত দেবতা আছে সেগুলোকে মন্দির তৈরি করে সেখানে সুপ্রতিষ্ঠিত করা, রমনা কালী মন্দির সহ সকল মন্দির পুনরুদ্ধার, এই সমস্ত 7 দফা দাবি। এবং সেই সময় সবচাইতে আমাদের অর্জন যেটা, আপনাদের ইসকন মন্দির এখনো দানস্বামী বিভাগ আশ্রম, এই আশ্রম আমরা ওই সময় 2 কমিশনার মিলে ওইখানে একটা মার্কেট করার চেষ্টা করছিল। আমরা ওখানে জোর করে, সেই অবস্থা, ওখানে যদিও সেবায়েত ছিল, সেবায়েত একটা অসহায় অবস্থায় থাকায় আমরা অনেকটা তার কাছে অনুমতি নেই, তো ওই দখলদারদের হটিয়ে আমরা ওখানে একটা বাসন্তী পূজা আয়োজন করি আমরা জাতীয় কৃষ্ণ সেনার আওতায়। এবং পরবর্তীকালে বাংলাদেশের যত পূজা উদ্যাপন পরিষদ সহ সমস্ত সংগঠনকে আমরা আমন্ত্রণ জানাই। তো তাদেরকে আমন্ত্রণ করে এবং ইসকন, প্রণব মঠ, যত ধর্মীয় সংগঠন, আমরা দুর্গাপূজার সম্ভবত নবমীর দিনে একটা আলোচনা সভা করি, সেই আলোচনা সভায় সবাইকে আমন্ত্রণ করি। তো সবাই এসে বলল যে এই মন্দিরটা আমাদের নিয়ন্ত্রণ করতে, কিন্তু আমরা দেখলাম যে আমাদের সেই সামর্থ্য নাই। এখন ওখানে একটা অনেক বড় জায়গা, প্রায় 4 বিঘার উপরে জায়গা স্বামীবাগে, আমরা এই মন্দির নিয়ন্ত্রণ করে, কারণ আমরা যেদিন পূজা পার্বণ শেষ করলাম, শেষ করার পরে আর ওইখানে পূজা শেষ, ভক্ত সমাগম শেষ। আমাদের কাছে কিছু টাকা জমা ছিল, প্রতি শনিবারে আমরা শনি পূজা চালু করলাম একজোট হওয়ার জন্য। ওই প্রসাদ খেয়ে যার যার মতো হেঁটে চলে যায়। পরবর্তীকালে আমরা বিভিন্ন রামকৃষ্ণ মিশন, প্রণব মঠ, এদেরকে খুব আবেদন নিবেদন করলাম, এরা খুব একটা আগ্রহ দেখালো না। পরে ইসকনকে ডাকার পরে ইসকন এসে ওইখানে নিয়ন্ত্রণ নিয়ে
প্রসাদ কর্মসূচির মাধ্যমে আজকে তো ওখানে বিশাল কিছু আপনার গিয়ে দেখবেন, প্রতিদিন শত শত মানুষ ভক্ত ওইখানে আসতেছে, যাচ্ছে, শিক্ষা লাভ করতেছে, আরাধনা করতেছে, নাম সংকীর্তন করতেছে, মানে দেখলেও মন জুড়িয়ে যায়। তো তারপর ইসকনের হাতে দিয়ে আমরা পাশেই একটা দয়াগঞ্জ শিব মন্দির, এই শিব মন্দির আমরা উদ্ধার করলাম। সেখানেও পূজা পার্বণ করে আনুষ্ঠানিকভাবে প্রণাম মঠের সাধুদের নিয়ে এসে একটা যজ্ঞানুষ্ঠান করে আমরা কমিটি করলাম। পরে উন্নয়ন কর্মকাণ্ডের সময় দেখলাম যে আমরা কিছু ধনী ব্যক্তিদেরকে যদি সম্পৃক্ত করি তাহলে উন্নয়ন হবে বেশি। আমরা তখনও ছাত্র, আমি সবে মাত্র তখন উকিল হয়েছি, অত আয় রোজগার নেই। পরে বিশ্বনাথ চৌধুরী, বিএন চৌধুরী তাকে সভাপতি করে উন্নয়ন কমিটি করে আমরা যমুনামাই আশ্রম, আপনার এটা হচ্ছে পরের বছর, ওখানে আমরা সেই দুর্গাপূজা করে ওটা আমাদের নিয়ন্ত্রণ নিলাম। ওই সময় সেই বিশাল মানে একজন পাওয়ারফুল লোক শহীদ নামে তার নিয়ন্ত্রণে ছিল, সেখান থেকে নিয়ে আমরা নিয়ে আসলাম, ওখানে একটা কমিটি করে আমরা তাদের হাতে অর্পণ করলাম। এরপরে 2001 সালে রমনা কালী মন্দির, রমনা কালী মন্দিরের নাম শুনতো মানুষ, কিন্তু রমনা কালী মন্দির কোথায় এটা কেউ জানতো না। আজকে এখানে হাজার হাজার ভক্তরা ওখানে আসে। রতন সরকারের সময় আমি জানতাম, রতন সরকার নামে একজন ভদ্রলোক, মন্দির মিশন, তিনি প্রত্যেক বছর একবার করে দুর্গাপূজা করার জন্য ওই রমনা কালী মন্দিরের মিছিল করে যেতেন, পথে পুলিশের বাধা পেয়ে ফেরত যেতেন। মাঝে একবার রাতে আমরা দুর্গা প্রতিমা নিয়ে এসে ওখানে বসিয়ে পূজা পার্বণ শুরু করছিলাম, পুলিশ এসে সেটা বাধা দেওয়ার পরে আজকে হিন্দু লীগ, যেটা হিন্দু লীগের যিনি প্রেসিডেন্ট মেজর এসি দেব, তাকে ট্রাকে তুলে এবং আরো কয়েকজনকে ট্রাকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে ওই জঙ্গলে ফেলে দিয়েছিল সেই সময়। তো দীর্ঘদিন সেটা নিয়ে আর তেমন কোনো হয় নাই। পরবর্তীকালে 2001 সালে বিশ্বনাথ চৌধুরী, প্রয়াত সতীশ সরকার, অ্যাডভোকেট অশোক ঘোষ সহ আমরা 5-7 জন মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে 1 সালে বিএনপির মানে ব্যাপকভাবে হিন্দুদের পর হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে 2001 সালে টোটাল ভোলা অঞ্চলে। তো আমরা বললাম যে আমরা তো এটার কিছু করতে পারবো না, আমরা বরং এই সময়টা রমনা কালী মন্দিরটাকে আমরা করে ফেলি। তো রমনা কালী মন্দিরে আমরা ওখানে গেলাম, রাতের সন্ধ্যার দিকে গিয়ে ওইখানে জায়গা দেখলাম যে অলরেডি জায়গা, রমনা কালী মন্দিরের মূল জায়গা যেটা, সেটা আওয়ামী লীগ সরকার দখল করে স্বাধীনতা স্তম্ভ তৈরি করেছে। অতএব পাশে সরকারি জায়গা আছে, সেই সরকারি জায়গাটাই ওখান থেকে গাছপালা কেটে আমরা ওই জায়গাটা দখলে নিয়ে আমরা কয়েকদিনের মধ্যেই একটা মন্দির তৈরি করে ফেললাম। এবং সিদ্ধেশ্বরী মন্দিরে পরিত্যক্ত সেই পুরনো একটা দুর্গা প্রতিমা ছিল, সেগুলো নিয়ে এসে স্থাপন করে আবার আনুষ্ঠানিকভাবে পূজা পার্বণ শুরু করে দিয়ে এই নাম। পরবর্তীকালে যখন এই বিএনপির ওই যে ঘটনা, ওই ঘটনা শান্ত হওয়ার পরে গয়েশ্বর রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ মূলত আমাদের কাছ থেকে তারা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল মন্দিরে, নিয়ে তারা বললো যে আমরা এখানে মন্দির বানাবো। এবং সেই সময় খালেদা জিয়া 2 কোটি টাকা এবং ওইখানে 2 বিঘা জমি, যেহেতু ওটা সরকারি জমি, বরাদ্দ করে দেওয়ার কথা বললেন। তো তখন আমাদের ঐক্য পরিষদ তারা দাবি করলো যে না, আমরা এটা নেব না, খালেদা জিয়ার কাছ থেকে কোনো মন্দিরের টাকা আমরা নেব না, আমরা নিজেরা নিজ উদ্যোগে করব। এবং ওই সময় এটা করার জন্য পরে আর হয়নি, এই হলো অবস্থাটা। পরবর্তীকালে সুষমা স্বরাজের সঙ্গে আমার একটা ভাই বোনের সম্পর্ক ছিল। আমি দিল্লিতে গিয়ে ওনাকে বলেছিলাম, যেহেতু শেখ হাসিনা 550টা মডেল মসজিদ করলো, কিন্তু একটা মন্দিরের জন্য করলো, টাকা দিল না। তো উনি বললেন যে মন্দিরের জন্য কত টাকা লাগতে পারে। আমি বললাম যে 5-7 কোটি টাকা হলেই হয়ে যায়। তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে। পরবর্তীকালে ভারত সরকার 7 কোটি টাকা বরাদ্দ করে দিয়ে মন্দিরটা করে দিয়েছে। তো এরপরে দেখেন এই ঢাকা শহরে পরবর্তীকালে আরো অনেকগুলো, প্রায় 11টা মন্দির আমরা পুনরুদ্ধার করেছি। এবং 5 তারিখে, যে 5ই আগস্টের পরেও আমরা গাবতলীতে 190% জমি, যেটা আওয়ামী লীগের দখলে ছিল, পরবর্তীকালে আমরা ভাবলাম যে আমরা কয়েকদিন বসে থাকলেই তো ওখানে বিএনপির নেতারা দখল করে বসবে, তার আগেই আমরা গিয়ে ওই মন্দিরটা দখল নিয়ে ওখানে কমিটি করে আমরা তাদের হাতে দিয়ে এসেছি। এর মাঝে আপনার খিলক্ষেত রেলওয়ে মন্দিরের কথা আপনারা জানেন, একটা অস্থায়ীভাবে রেলওয়ের জায়গায় ওরা পূজা পার্বণ করে একটা অস্থায়ী টিন ঘর করেছিল। তো ওই এলাকার তৌহিদি জনতা তারা হুমকি দিল যে এখান থেকে এই অস্থায়ী মন্দির যা আছে এগুলো সরিয়ে ফেলতে হবে, এলাকার কোনো মন্দির থাকবে না, এটা মুসলিম এরিয়া এটা। তো সেইটা ভাঙার পরে আমরা রুখে দাঁড়ালাম, এখানে বহু লোক, আমরা ছাড়াও আরো বহু মানুষ রুখে দাঁড়ালো। বিশেষ করে রাতের বেলায় আমাদের ছাত্র মহাজোটের নেতারা ওইখানে পাহারা দিল, টিম্পল পাল নামে একটা ছেলে, আরো কয়েকজন ওখানে দিন রাত পাহারা দিল। কিন্তু পরের দিন সরকারি লোক গিয়ে ওটা ভেঙে দিল। তো ভাঙার পরে সবচাইতে আগে রুখে দাঁড়িয়েছি আমরা হিন্দু মহাজোট, এবং আমাদের হুমকির ভয়ে আমাদের প্রচারণা এত পরিমাণ নেগেটিভ প্রচারণা হয়েছে দেশে বিদেশে। ফলে রেলওয়ে যিনি উপদেষ্টা, তিনি আমাদেরকেই ডাকেন। ডাকার পরে উনি আমার কাছে সাজেশন চাইলেন যে কি করা যায়। তাই আমি বললাম যে ঠিক আছে, রেলওয়ের কাছ থেকে সরকারি ওই মন্দিরের জন্য কিছু জমি বরাদ্দ করে দেন। তো
তিনি বললেন যে রেলওয়েতে এ পর্যন্ত কোনো আমি খোঁজ নিয়েছি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে রেলওয়ে কোনোদিন জমি দেয় না। তো আমি বললাম যে বহু রেলওয়ে স্টেশনে মসজিদ আছে, বললো যে ওইটা আমরা বরাদ্দ দিই না, ওটাই করে তারা করে রাখছে আর কি। তাই বললাম তারা যদি করে রাখে, রেল স্টেশনের পাশেই যদি মসজিদ করে রাখতে পারে, আর এখানে একটা ফাঁকা জায়গা, এখানে রেলের কোনো ক্ষতিও নেই, তো এখানে একটা অস্থায়ী মন্দিরে আপনাদের সমস্যা হলো কেন? তো দেখ অনেক বার্গেনিং এর পরে উনি মন্দিরের জন্য কিছু জমি বরাদ্দ করতে চাইলেন। তো সেটা আমার কতটুকু জমি দরকার সেটা এস্টিমেট দিলে পরে ওনারা সেই অনুযায়ী বরাদ্দ দিলেন। প্রায় 15 থেকে 17 কোটি টাকার জমি এই মন্দিরের নামে বরাদ্দ দিয়েছে এবং আমরা নিজেরাই থেকে এটা করলাম। তো দেখেন আমাদের জীবনে হয়তো অর্জন কিছুই নাই, তারপরেও কিন্তু এই যে মন্দিরগুলো উদ্ধার করা, শুধু এই তো ঢাকার কথা বললাম, ঢাকার বাইরে আমাদের সংগঠনের কর্মীরা বিভিন্ন জায়গায়, এমনকি খোদ গোপালগঞ্জেও মন্দিরের জায়গা আমরা উদ্ধার করেছি সারা বাংলাদেশে। তো এটা হচ্ছে এটা করলাম। আর একটা যে জিনিসটা সেটা হচ্ছে ঢাকা শহরে হিন্দুদের নিয়ে এই যে বিপদে আপদে হিন্দুদের নির্যাতন নিপীড়নে কেউ কোনোদিন কখনো মিছিল বিক্ষোভ করে নাই। প্রথম মিছিল বিক্ষোভ করেছি আমরা জাতীয় কৃষ্ণ সেনা বাংলাদেশ, পরবর্তীকালে হিন্দু মহাজোট, এবং আমাদের দেখা দেখি এখন অনেকেই দাঁড়ায় এখন পরবর্তীকালে, এবং আজকে যারা হিন্দু সংগঠন করে তার অনেকেই কিন্তু আমাদের সংগঠনের থেকে যাওয়া, অনেকেই আসে এখন ঐক্য পরিষদের রাস্তায় দাঁড়ায় ই করে। ঐক্য পরিষদ সংগঠনটা তৈরি করা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তার দয়া দাক্ষিণ্যে, অর্থে এবং পয়সায়। একমাত্র আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ওটাও বিএনপির। একমাত্র আমরা হিন্দু সংগঠন, হিন্দু মহাজোট, এটাই আমরা কোনো দলের না, কোনো দলের মানে রেজুর ভিত্তি না, কোনো দলের অঙ্গ সংগঠন না। এটা নিয়ে অবশ্য অনেকেই কথা বলে। আজকেও আমরা দেখলাম, আমি একটা পোস্ট দিয়েছিলাম, অনেক বলেছে যে আপনি বিএনপির দালাল, বলছে অনেকে বলছে আমি জামাতের দালাল, আমি জামাতের অনুষ্ঠানে গিয়েছি। তাই আমি বললাম যে একজন স্বতন্ত্র সংগঠন, স্বাধীন সংগঠন। আমরা জামাত ইসলামীর অনুষ্ঠানে আমরা গিয়েছি, ইসলামী আন্দোলনের অনুষ্ঠানে গিয়েছি, এরশাদ আমাদের ডেকেছে, মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডেকেছে। আমাদের এই সর্বশেষ যেটা, সেটা তারেক রহমান, আমাদের কৃষিবিদ ইনস্টিটিউশনে যে সম্মেলন ছিল সেখানে আমি গেছিলাম, সেখানে তারেক রহমানের উপস্থিতিতে আমি বক্তব্য দিয়েছি। অর্থাৎ বাংলাদেশের সকল সংগঠনের কাছে আমরা গিয়েছি, আমরা সকলেই ডাকছে, আমরা গিয়েছি। আমরাও বিভিন্ন সময় গিয়েছি যে আমাদের দাবি দেওয়া অধিকার এটার জন্য, কারণ আমাদের দাবি দেওয়া তার আমরা পূরণ করতে পারবো না। আমরা সংসদে সিট চাই, সংরক্ষিত আসন চাই, পৃথক নির্বাচন চাই। এটা বিল পাস করবে কারা? এখন যেমন বিএনপি 200-র উপরে সিট পেয়েছে, একমাত্র তারাই পারে এই সংসদের এই সংরক্ষিত আসনে এবং বিল পাস করার ক্ষমতা তাদের, আমাদের হাতে না। তাহলে আমাদের তারেক রহমানের কাছে যেতে হবে, আমাদের জামাতের সমর্থন চাইতে হবে। জামাতেরও আপনার প্রায় 77টা সিট আছে তাদের কাছে, তাদের সমর্থন না হলেও হবে না। তো এই জিনিসগুলোর জন্য আমরা বিভিন্ন সময় গিয়েছি। আমরা কিন্তু কারো দালালি করি নাই, চাটুকারিতা করি নাই, চামচামি করি নাই। আমরা কাউকে বলি নাই যে আপনারা সবাই বিএনপিকে ভোট দেন কিংবা জামাতকে ভোট দেন, কোনদিন আমরা বলি নাই। আপনারা যার যার ইচ্ছা তার ভোট দেবেন। 5 তারিখের পরের থেকে আমরা জানতাম যে বাংলাদেশে পার্লামেন্ট হিন্দু শূন্য হতে চলেছে, কোনো হিন্দু পার্লামেন্টে যেতে পারবে না, কারণ আর সুযোগ নাই। যে কারণে আমরা সবাইকে বলছিলাম যে হয় পৃথক নির্বাচন, না হলে ভোট বর্জন। এই কর্মসূচি আমরা সকলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করলাম, কিন্তু দেখলাম যে হিন্দুদের মানে ততটা মানে গায়ে পড়তেছে না, কেউই না। এর মধ্যে একটা রাজনৈতিক দল নমিনেশন মানে রেজিস্ট্রেশন পেল, স্বীকৃতি মণ্ডল। একদিন বঙ্গভবনে তার সঙ্গে দেখা, সে বলল যে 56টা আসনে আমি অলরেডি এমপি হয়ে গেছে আমার দলের, কেউ ঠেকাতে পারবে না। তা আমি ভাবলাম যে এইভাবে মানে ঢোল তো অনেক শব্দ হয় বেশি, যার ভিতরটা ফাঁকা। এটা বলাতে আরো চেঁচে উঠল সে। আজকে সে নির্বাচনে দাঁড়াইছে তার নিজের আসন থেকে, সে ভোট পাইছে 1500টা, মাত্র 1500। অথচ তার হাতে 56টা এমপি, আর তার দলের যারা দাঁড়াইছে কেউই 1000 পার করতে পারে নাই, 1000 ভোট। তো এই হলো আমাদের নেতাদের দূরদর্শিতা এবং নেতাদের বক্তব্য। তো তারা দেখলাম নির্বাচনের জন্য সোচ্চার হয়ে উঠতেছে। আমাদের কিছু লোক বিএনপিতে দলে দলে যোগদান শুরু করলো। এর মধ্যে একটা সেই মতুয়া বহুজন পার্টি মানে তারা বিএনপির সঙ্গে দর কষাকষি শুরু করে দিল। তো করে দিয়ে তারা ওইখান থেকে নমিনেশন নেবে, নিলেও দুইজন নমিনেশন পেল। তো সেই অবস্থাতে আমি বললাম যে ঠিক আছে, যেহেতু হিন্দুদের ভোট বর্জন কর্মসূচি করতেছে না, আমাদের কথায় যখন তো কাজ হচ্ছে না, তাহলে স্বতন্ত্র দাঁড়ান, আপনারাও দাঁড়ান, আমরাও দাঁড়াই অন্তত হিন্দুদেরকে একটু সাহসী করে তুলি, ভোট পাই আর না পাই, হিন্দুদেরকে বলি, বিষয়টা বোঝানোর চেষ্টা করি। তো সেই হিসেবে আমি গোপালগঞ্জ 3 আসনে, যেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিট, ওখানে গিয়ে আমরা ওখানকার লোকজনই আমাকে আহ্বান করলো যে দাদা, আমরা এখান থেকে ইলেকশনে যিনি বিএনপির নেতা আছে, অত্যন্ত খারাপ মানুষ, চাঁদাবাজি করে হয়রানি করে মানুষকে সীমাহীন রাখছে, 10,000 মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে,
মিথ্যা মামলা করে উনিই উস্কানি দিয়ে মিথ্যা মামলা করায়, উনিই আবার তাদেরকে বলে আসামিদের যে তুমি ভয় নাই, তুমি আমার সঙ্গে থাকো, আমার দলে আসো, তাহলে আর তোমার এই পুলিশ ধরবে না। তো যে কারণে হিন্দুরা দলে দলে তার দলে যায়। আমি জিজ্ঞেস করলাম যে তোমরা বিএনপিতে যাচ্ছ কেন? বললো যে আমরা গ্রেপ্তার হওয়ার ভয়ে তার ওখানে যাই, আর না হলে তো গ্রেপ্তার হয়ে যাই। আমি বললাম যে গ্রেপ্তার হচ্ছ, তোমার মামলাটা করছে কে? উনিই করছে, উনিই করাইছে, এখন উনিই ওইটা করায় আমাদেরকে বাধ্য করতেছে তার দলে রাখতে। এখন আমরা উপায় নেই। ওইখানকার যেহেতু 67% হিন্দু, প্রচুর চেয়ারম্যান মেম্বার হিন্দু আছে সব। এবার আমি নির্বাচনে গিয়ে দেখলাম সব পলাতক, কেউ বাড়ি মানে দোতলা বাড়ি পড়ে আছে, লোক নাই, সব বাড়িগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, সব হিন্দুদের। তো এইরকম একটা অবস্থার মধ্যে অনেকেই আমাকে বললো যে এর মধ্যে তাপস হালদার নামে একটা ছেলে, সে নমিনেশন পেপার কিনতে গেছে, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, কিন্তু ওই বিএনপির সেক্রেটারি সে দেখা হয়েছে কোটালীপাড়ায়, দেখা হওয়ার সঙ্গে কথা বলছে 2 মিনিট, তার 5 মিনিট পরেই পুলিশ এসে তাকে একেবারে নির্বাচন অফিস থেকে গ্রেপ্তার করে নিয়ে গেল। আরো 2টা হিন্দু ছেলে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে তাদের বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে যে তুই কি ওই তাপস হালদারের মতো হবি না বাড়িতে ঘুমাবি। তো এইরকম একটা অবস্থার মধ্যে 5ই আগস্ট উৎপল মহন্ত, 5ই আগস্টের কথা বলবো না, একটু পরে বলি। তো সেখানে আমরা আর তারা নির্বাচন করলো না। তো সেই অবস্থায় আমাকে অবশ্য বিএনপির তরফ থেকে অফার ছিল, জামাতের তরফ থেকে তো অফার ছিলই। তো দুটো অফার আমরা দেখলাম যে তাদের দলের হয়ে নির্বাচনে গেলে হয়তো এমপি হতেও পারি, কিন্তু আমি তো হিন্দু সমাজের জন্য আমি কোনো কথা বলতে পারবো না, সত্য কথা বলা যাবে না, তাদের দলের অধীন হয়ে থাকতে হবে। আর জামাতের তো গেলে পরে হিন্দুরা ভোট দেবে না, যদিও দেখলাম না কৃষ্ণনন্দী 50,000-এর উপরে ভোট পাইছে। তাহলে মানে হিন্দুরা আসলে কি, এইটা আমি কখনোই বলতে পারবো না। এই মানে জামাতের ঘৃণা করে, আবার জামাতের ভোটও দেয়, এটাও দেখছি আর কি। এমনকি গোপালগঞ্জে গিয়েও দেখলাম যে বহু হিন্দু জামাতের অমুসলিম শাখার সদস্য, তাজ্জবের ব্যাপার, আবার আমারে গালাগালি করে। আমি যদিও জামাতের কোনো সদস্য না, বিএনপির কোনো সদস্য না, আওয়ামী লীগের সদস্য না, আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সদস্য না, গিয়েছি সবার ওখানে গেছি, ধর্নাদর্শী। তো যে এই পরিপ্রেক্ষিতে আমি স্বতন্ত্র ইলেকশনের জন্য গেলাম, তো 3,000 লোকের সিগনেচার সহ যখন জমা দিলাম, সঙ্গে সঙ্গে দেখলাম যে ওইখানে যিনি এমপি হয়েছেন জিলানি সাহেব, ওনার কিছু সাগরেদ আছে, তো তারা মরিয়া হয়ে উঠলো যে এই ভোট মানে সিগনেচার গুলো জাল। তো জাল প্রমাণ করার জন্য তারা বাড়ি বাড়ি গেছে, তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছে, সাক্ষাৎকার নিয়ে তারা বলছে আমরা স্বাক্ষর করি নাই, সেই ভিডিও ছড়িয়ে দিয়ে। এবং একদিন আগেই যেখানে জাল বলবে হচ্ছে নির্বাচন কমিশন তদন্ত করে, তারা তদন্ত করে বলবে জাল, কিন্তু তার আগেই সাংবাদিক সেজে অলরেডি তারা সেটা প্রমাণ করার চেষ্টা করলো। অর্থাৎ প্রথম থেকেই তার টার্গেট ছিল এখানে তিনি এককভাবে নির্বাচন করবেন, যাতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, এই হলো বিষয়টা। তো সেটাও আমরা ওখান থেকে বাতিল করার পরে আমরা প্রধান নির্বাচন কমিশন যেটা আগারগাঁও, ওখান থেকে আপিল করলাম, আপিলে আমরা জিতলাম, জেতার পরে আমরা গেলাম, তখন অলরেডি নির্বাচনের অর্ধেক সময় পার হয়ে গেছে। তো তার মধ্যে আমরা তখন ওখানে গিয়ে হাজির হলাম, আমরা ঢাকা থেকে, কিশোরগঞ্জ থেকে আমাদের হিন্দু মহাজোটের, ছাত্র মহাজোটের কিছু কর্মীদের নিয়ে ওখানে হাজির হলাম। গিয়ে ওখানে একটা লোক ওখানে আমরা পাই না, এমনকি আমরা যেখানে থাকি সেখানেও বিএনপির কর্মীরা এসে নানান উৎপাত শুরু করলো। সেখানে জল নাই, জল আনতে গেলাম, মানে যাওয়ার পরের দিনই দেখলাম কিছু বিএনপির নেতা কর্মীরা আমার বাড়িতে এসে মানে ভিড় জমাচ্ছে, নানান, কেউ সুরিত সেজে, কেউ বন্ধু সেজে। একজন এসে বলছে দাদা আপনার কি কি সমস্যা আছে বলেন। আমি বললাম যে আমাদের এই বিল্ডিং এ আছি, এই বিল্ডিং এ তো জল নাই, তো বিল্ডিং এর মালিক হচ্ছে সেই 5 তারিখের পরে পালায় চলে গেছে। তো সে আমার বলছে দাদা আমার বাড়িতে গিয়ে মানে একটু অবস্থান নেন, ওই বাড়িতে একটু থাকলে পরে আমার বাড়িটাও সুরক্ষিত থাকে, আপনি একটু ই করে নেন। একটা প্রায় দোতলার বাড়ি, আর 3 তলার উপরে একটা আলাদা রুম আছে, ভাবলাম যে ভালোই হয়। গিয়ে দেখলাম যে ওখানে বসবাসের মতো সবই আছে, জলের ব্যবস্থাটা নাই, তালা নাই, ঘরের তালা। তো আমি সেই ভদ্রলোককে বললাম যে ভাই আমার এই জলের একটা কল বসিয়ে একটু জলের ব্যবস্থা করে দেন। আর হচ্ছে আপনার বললো যে জলের কল আসলে ছিল এখানে বসানো, কিন্তু সে বললো যে এখানে জলের টিউবওয়েলের ব্যবস্থা নাই, জলের ব্যবস্থা নাই, তো আপনি টাকা দিলে আমি করে দিতে পারি। কত লাগবে? তা বললো টিউবওয়েল বসাইতে লাগবে 8,000 টাকা, আর আমার এই যে কতগুলো তালার কথা বললাম যে একটু ভালো তালা, যেহেতু ভালো সুন্দর বাড়ি, অনেক অন্যের বাড়ি, আমি হয়তো 2 দিন পর চলে যাবো, তো একটু ভালো তালাগুলো যদি লাগিয়ে দেয় তার কাজে লাগবে আর কি। তালা লাগানো ছিল, চুরি করে নিয়ে গেছে। তো সেই হিসেবে বললো যে সব মিলিয়ে তালা লাগাতে 7,000, আর ওটা লাগবে হচ্ছে 8,000, 15,000 টাকা দিলাম। প্রথমে 8,000 টাকা দিলাম, তখন আমার কাছে আর টাকা নেই। আমি আবার ঢাকা আসলাম, একজন কিছু টাকা দিতে চাইছিল, এক ক্লায়েন্ট। এটা এ পর্যন্ত কিন্তু আমি কারো কাছ থেকে 10 পয়সাও পাইনি, আমার নিজের টাকা। তো নিজের টাকা নিয়ে নমিনেশন পেপার কিনা, সবকিছু কিনা, এইটি করে যে সিগনেচার কালেক্ট করার জন্য কর্মীদেরকে কিছু পয়সা করে দেয়া।
তো তার টাকা ফুরায় গেছে, আমি ঢাকা আসলাম, এসে আবার কিছু ক্লায়েন্টদের কাছ থেকে ফোন টোন দিয়ে কিছু টাকা পয়সা নিলাম, নিয়ে গেলাম ওখানে গিয়ে তাদেরকে গিয়ে দেখলাম যে উনি আমার টিউবওয়েল বসায় নেই। তাই বললো কি ব্যাপার, জল নাই কিছু নাই, কর্মীরা আছে এখানে, জলের একটু ব্যবস্থা করে দিলেন না? বলছে দাদা জলের ব্যবস্থা হয়ে গেছে, আপনি টাকা দেন। তাই আমি বললো জলের টাকা তো দিছি, টাকা দেবো তো তালার টাকা। তো বলে না ওইটাও দেন, আমি এখনই লাগাই দিই। তা 15,000 টাকা দিলাম, ওই 15,000 টাকা নিয়ে উনি চলে গেল, আর নাই ওনার খবর নেই। জলের কলও বসালো না, তালাও লাগালো না। আচ্ছা গেল, শেষ পর্যন্ত তারে যখন আমরা ফোন টোন দিয়ে আনালাম, সে হুমকি ধামকি দেওয়া শুরু করলো, আমি বিএনপি কর্মী, কে কি করবে দেখে নেবো, অমুক করবো তমুক করবো, আমার কাছে টাকা নেওয়া সহজ না, এক পয়সা কোনো কাজ না করে চলে গেল। মানে প্রথমবারই আমি একটা ধোকাবাদের পাল্লায় পড়লাম আর কি। বিএনপির এরপরে দেখি যে উনি চলে গেছে, আবার বিএনপির অন্য 2-3টে কর্মী, মানে হিন্দু মানুষ আবার তারা আমার সে দেশে আমার অফিসে আসে, আচ্ছা এইটা করে দিই, ওইটা করে দিই, অমুক করে দিই, তমুক করে দিই, এইভাবে নানাভাবে আমার কাছ থেকে যতভাবে অর্থ নেওয়া, কিন্তু কাজের কাজ কিছু না, এইভাবে শুরু করলো আর কি। তো দেখবে সেটা তো এই দুর্ভোগের কথাটা আর বলবো না। তো ওইখানের কোনো কর্মী পেলাম না যারা হচ্ছে আমাদের সঙ্গে কাজে যায়। তা আমরা সকাল ভোর 6টার সময় বের হই, আর রাত 12টা পর্যন্ত আসি, নিজেরাই লিফলেট বিলি করি, বাড়ি বাড়ি গিয়ে নিজেরাই মানুষের কাছে ভোট চাই, আমার কর্মীদের দিয়ে সমস্ত এলাকা চষে বেড়ানো শুরু করলাম, দিন রাত খাওয়া না খাওয়া করে। কিন্তু ওইখান থেকে একজন কর্মী, মানে আমাদের 2-3 জন মানে ইয়াং কর্মী, যেটা আমাদের হিন্দু মহাজোটে ছিল, ওই তারা অল্প কয়েক সংখ্যক, তার সংখ্যা বেশি না, মানে 5-7 জনের বেশি না, তারা পেলাম না। কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা বললো দাদা আপনার সঙ্গে গেলে আমাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করবে, এরকম হুমকি ধামকি দিয়ে গেছে অনেক আগে, আমরা কোনো জায়গায় আপনাদের সঙ্গে যেতে পারবো না, ভোটটা দিতে পারবো। তা সে তো তাই বললাম, আচ্ছা ঠিক আছে ভোটটাই দিন, আপনাদের আর যেতে হবে না। যে কারণে ওখানকার স্থানীয় কোনো সিনিয়র কর্মী কিংবা সিনিয়র কাউকেই পাইনি, ওই 5-7 জন আমাদের ওই সাধারণ কর্মী, ওইগুলো নিয়েই করলাম। তারাও ভয়ে ভয়ে থাকে, ওই আমরা গেলে যায়, না গেলে যায় না, এই অবস্থায়। তো সেই পজিশনেই মোটামুটি আমরা প্রচার প্রভাগান্ডা করলাম ব্যাপকভাবেই। তাতে এই কয়েকদিনের মধ্যেই তারা ব্যাপক সাড়া পেলাম। এর মধ্যে ওই যে একজন ভদ্রলোককে যেন আমাকে সেই 5 তারিখের কথা বললো, ওইখানে গিয়ে দেখলাম সবাই আরটিভির ভক্ত। 5 তারিখের পরে সারা দেশে হিন্দুদের ব্যাপকভাবে হামলা হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। আমি অস্বীকার করলাম কেন হিন্দুদের উপর হামলা হয় নাই কেন, এই অজুহাতে মানে বিভিন্ন জায়গায় হেনস্থা করা, বিভিন্ন জায়গা মানে বাধা দেওয়া, বিভিন্ন জায়গায় এই করা। এর মধ্যে একটা জায়গায় কথা বিশেষ করে আমার মনে পড়ে, একটা লোক চোখটা প্রায় মানে সম্ভবত কোনো কারণে তার চোখের ওই মনিটা বের হয়ে গেছে। তো অনেকে বলে যে কি একটা ঘটনায় হচ্ছে, সেটা খারাপ ঘটনায়, খারাপ মানুষ সেই হিসেবে সে তো আমাকে রুখিয়ে দাঁড়াবে এই অবস্থা, হায়নার মতো আমার উপর হামলা করে বসলো। তা আমি তারে বললাম যে 5 তারিখে কোটালীপাড়া হামলা হয়েছে, কয় না। টুঙ্গিপাড়ায় হয়েছে, না। সারা গোপালগঞ্জের কোথাও হয়েছে, কয় না। আমার এলাকায় হওয়ার ক্ষমতা নাই, কাউকে এত বড় সাহস কারো নাই যে আমাদেরকে হয়রানি করে। তাই আমি বললাম যে চিন্ময় প্রভুর মামলায় আপনাদের এখানে প্রায় 200-300 লোকের আসামি করে মামলা হয়েছে না, কয় হয়েছে। আমি কে করছে, করছে একজন। আমি সেইটা কারা, সেই মামলায় কি আসামি ঘরে থাকে না বাইরে থাকে, পালায় থাকে, তো এতে আপনার সমস্যা কি? এটা আমার এলাকার মানুষ মামলা করছে, আমরা হয়রানি হচ্ছে, মানে আমাদের লোক, এতে আপনার কোনো সমস্যা নেই, আপনি কেন বললেন? আমি বললাম যে সেটা নয় গেল, আরো 10,000 লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, চাঁদাবাদের শিকার হয়েছে। আপনার তো হচ্ছেন, কোনো না কোনো কারণে হচ্ছেন। আপনার হামলা বাদ দিয়েও এই যে মামলায় এখনো যে বহু মানুষ জেলে আছে, এখনো বহু মানুষ যে ঘরে ঢুকতে পারে না, বলে তো অসুবিধা নাই, ওটা জিলানি ভাই আমার বলছে কেউ গ্রেপ্তার হবে না। আমি বললাম যে এখনো গ্রেপ্তার হচ্ছে না, মামলায় যেহেতু আসামি হয়েছে, গ্রেপ্তার তো কোনো না কোনো সময় হবেই। দেখ এইসব বলার পরে সে আমাকে কোনো মতেই না, এখানে আপনি ভোট চাইতে পারেন না, এই করতে পারেন না। তো এর মধ্যে আমাদের সাথে ওইখানে দেখলাম একটা মুসলিম লোক, কি নাম, জাহিদ, সে হঠাৎ করে ওইখানে আসলো, এই আমি আমার কথা আছে, যাই ওইখানে দাঁড়াইলো, বললো যে কি হয়েছে বলেন। 5 তারিখে উনি বললো কেন যে হিন্দুদের পর হামলা হয়নি, উনি কোন সাহসে আমাদের এখানে ভোট চাইতে আসছে। তা বলে যে ওনাকে তো আমরা আনছি, 5 তারিখের পরে আমরা নির্যাতিত হয়েছি, মিথ্যা মামলার শিকার হয়েছি। আমরা এখানে কোনো আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এখানে ঘরে নাই, কোনো আমরা নিজেরা বিএনপি করি, সেই বিএনপির লোক আমরা তার দ্বারা নির্যাতিত। এই জন্য গোবিন্দ দ্বারা আমরা ডেকে নিয়ে আসছি, আমরা 3,000 লোক সই করেছি, যে কারণে ওনারা আমরা ডেকে নিয়ে আসছি। আপনি বলেন কি? শুধু যেই জাহিদ নাম শুনছে না, আর সেই হায়নার মতো, সেই সিংহের মতো গর্জন বাদ দিয়ে আস্তে করে লোকের মধ্যে মিশে চলে গেল, আর খুঁজেই পেলাম না তারা। ওরে বাবারে, মানে মুসলিমের নাম শোনা পর্যন্ত পড়ার পরে এরা যে ভয়ে আটকে উঠে দৌড়ায়, তাজ্জবের ব্যাপার। অথচ আমি হিন্দু মানুষ যখন দেখলো তখন হুঙ্কার দিল। এখন 5 তারিখের ঘটনা একটু বলি। যখন আমি বললাম, আমি কিন্তু এই 5 তারিখের ঘটনা নিয়ে এখন পর্যন্ত নিয়ে এর আগে 11 বার লাইভে এসে বলছে যে 1 লক্ষ টাকা পুরস্কার দেব যদি 5 এবং 6 তারিখে বাংলাদেশের কোথাও কোনো মন্দিরের উপর হামলা হয়েছে, কোনো হিন্দুকে হত্যা হয়েছে, কোনো হিন্দু গ্রাম নাসিরনগরের মতো, কুমিল্লার মতো, রংপুরের গঙ্গা ইসের মতো
রংপুরের মতো, এরকম কক্সবাজারের মতো গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়ার কোনো ঘটনা ঘটেছে? কোনো ঘটনা ঘটেনি। তারপরেও এই 5 তারিখের পরে আমার বক্তব্য দেওয়ার পরেও যশোরে একটা গ্রাম ধরে জ্বালিয়ে দিয়েছে, খুলনা শিয়ালিতে জ্বালিয়ে দিয়েছে, এরকম বহু ঘটনা। আমি 5 তারিখে কি বলছিলাম? 6 তারিখের আগে 5 তারিখে সমস্ত মন্দিরে বাংলাদেশের 64 জেলায় একযোগে হামলা হবে, এরকম একটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছিল আমার কাছে। তারা আমাকে অনুরোধ করছে যে হিন্দু বাঁচাতে পারেন আপনি, কারণ এখানে হিন্দু নেতারা সব পালায় চলে গেছে। রানা দাসগুপ্ত পালাইছে, নিম ভূমিকা পালাইছে, পূজা উদ্যমান ঐক্য পরিষদের সব নেতারা পালায় চলে গেছে। আপনি যদি ভূমিকা রাখেন তাহলে হবে। আমরা সেই সময়, তারা বলছে যদি কিছু মনে না করেন আমি বলি কারা রক্ষা করতে পারে, আপনি জামাত এবং ইসলামী আন্দোলনের নেতাদের ফোন দেন, মাদ্রাসার ছাত্রদের কাজে লাগান। আমি ফোন দিয়ে তাদেরকে ঢাকেশ্বরী মন্দিরে দীর্ঘ 15 দিন ঢাকেশ্বরী মন্দিরে হুজুররা পাহারা দিয়েছে। কোন হিন্দু ছিল? কোন হিন্দুকে তো আমরা দেখিনি। আমি নিজে গেছি ওখানে, কোন হিন্দু পাহারা দিতে যায়নি। হিন্দুরা তো বড় বড় কথা বলে, ঢাকেশ্বরী মন্দির, রমনাকালী মন্দির, সিদ্ধেশ্বরী মন্দির, একটা হিন্দু গেছে সেই সময় পাহারা দিতে? সব মন্দিরে গরু জবাই করে রান্না করে ওখানে উৎসব করতো। গোবিন্দ প্রামাণিক গিয়ে তাদেরকে কাজে লাগায় আজকে এই মন্দিরগুলো পাহারা দিয়েছে। নাহলে 64 জেলায় যারা মানে হামলার পরিকল্পনা করছিল, আমি যদি ওই সময় ভূমিকা না রাখতাম, বাংলাদেশের কোনো হিন্দুর এমন কোনো সাহস নাই, সব হিন্দু তো পালাই চলে গেছে। যারা এখনো আমার সঙ্গে হুঙ্কার দেয়, এখনো ফেসবুকে বড় কথা বলে, তারা কই? তারপরে কিছুদিন পরে যারা গুছাই নিয়ে এসে চিন্ময় কৃষ্ণ দাসকে সামনে রেখে যারা বড় বড় সমাবেশ করছে, আজকে তারা কই? এখন 1 লাখ লোক নিয়ে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্ত করে না কেন? তো সেই কারণে আমি যেটা বলছিলাম, আমার বক্তব্যটা কি ছিল? আমার বক্তব্য আমি সঠিক, বরং একটু বাড়িয়েই বলছিলাম যে সারা দেশে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হচ্ছে। বিশেষ করে যারা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত, আওয়ামী লীগের সঙ্গে যারা কোনো না কোনোভাবে যুক্ত, তাদের বাড়িতে হামলা হচ্ছে বেশি। সাধারণ হিন্দুদের বাড়িতেও হামলা হচ্ছে, তবে যেভাবে হামলা হওয়ার আশঙ্কা মানুষ করেছিল ওই পরিমাণ হয় নাই। আর টিভি শুধু ওই পরিমাণ হয় নাই, এই অংশটুকু কেটে বারবার করে একজনকে বলছে যে গোবিন্দ প্রামাণিক বলছে হিন্দু নির্যাতন হয়নি। আমার কোনো বক্তব্য আছে যে হিন্দু নির্যাতন হয়নি এরকম কোনো বক্তব্য দিয়েছি? আমি এই কথা আবারও আজকে বললাম, আপনি প্রমাণ করেন যে হিন্দু নির্যাতন হয় না, এইরকম কোনো বক্তব্য আমি দিয়েছি? এটা আজকাল তো সব বক্তব্য আমার ভিডিও আছে, টেলিভিশনের রেকর্ড আছে, বের করেন। 1 লক্ষ টাকা আজকেও পুরস্কার দেবো। কই? আপনারা তো আসতেছেন না। এই আজকে দিয়ে 12বার বললাম, আসেন। মিথ্যা কথা গোবিন্দ প্রামাণিক কোনোদিন বলে না, কোনো ধান্দাবাজি করে না। তা করলে বহুদিন আগে বিএনপির সঙ্গে যুক্ত থেকে সুবিধা নিতে পারতাম। শেখ হাসিনা নিজে আমাকে ডেকে, গণভবনে ডেকে আমাকে সুবিধা দিতে চেয়েছে, আমার ব্যক্তিগতভাবে আমি নেই। বিএনপির খালেদা জিয়ার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, নেই। গোবিন্দ প্রামাণিক কোনো দলের লেজুরবৃত্তি করার জন্য, আমাদের এখানে বহু মানুষ যাদের 2 পয়সার মূল্য নাই, তারাও যে বিএনপিতে মেকানিজম করে, তারা রাজনীতি বলছে, রাজনীতির কোনো নীতি নাই। তারা যে চট করে একটা দল গঠন করে তারেক জিয়ার সঙ্গে যোগাযোগ করে কমপ্লিট করে, তারা 2 জন ওইখান থেকে নমিনেশন আছে, যদিও ফেল করছে। তারা ধানের শীষের নির্বাচন জানে যে এককভাবে দাঁড়াইলে 10টা ভোট পাবো না। এই যে আজকে আমি ছাড়াও অনেকে বলছে যে আপনি ওই 5 তারিখের বক্তব্যের কারণে আপনি জিততে পারেন নাই। 5 তারিখের পরে ওই সময় আমার সিটে দুলাল কৃষ্ণ বিশ্বাস উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচন করছে, ভোট পাইছে কত? 278টা, মাত্র 278টা। তো উনি তার মানে বক্তব্য দেয় নাই, তো হিন্দুরা ওনারে ভোট দেয় নাই কেন? আপনার এখানে সুকৃত মন্ডল, উনি তো আর বলে নাই, তো উনি মাত্র 1,500 ভোট পায় কেন? হিন্দু এলাকা, 100% হিন্দু এলাকা, কেন হিন্দুরা ওনারে ভোট দেয়নি কেন? আরো যারা বিভিন্ন এলাকায় দাঁড়াইছে কয়জন? একমাত্র উৎপল বিশ্বাস হচ্ছে 8,000 ভোট পাইছে, সেখানেও তো হিন্দু। সে যদি হিন্দুরা তাকে ভোট দেয়, সে তার মানে ওই বক্তব্য দেয় নাই, তাকে কেন নির্বাচিত করে নাই হিন্দুরা? সে তো সবসময় বলছে যে হিন্দুদের মানে জ্বালাও পোড়া হয়েছে। মাত্র 8,000 ভোট পাইছে, তার তো 4 গুণ বেশি ভোট পাইছি আমি, না তার চেয়ে বেশি পাইনি? আমি তো 34,300 সামথিং ভোট পাইছি, সে তো মাত্র 8,000 সামথিং পাইছে, তারে ভোট দেয়নি কেন? মানে হিন্দুদের মধ্যে এত পণ্ডিত, তুমি নিজে বলতেছো আমার অমুক দোষ, আমার তমক দোষ, তো তুমি বাবা নির্বাচনে দ্বারা একজন পার্লামেন্টে যাইতে হিন্দুদের পক্ষে কথা বলতে, জানো যে তোমার ভোটটা তুমি ছাড়া আর কেউ পাবা না। আমাদের এখানে একজন ছিল সে কি বলে এই তরুণ ঘোষ, কুষ্টিয়ার থেকে দাঁড়াইছে, 600 ভোট। ওই যে অচিন্ত মন্ডল, 710 ভোট। ওই যে এরা কি বলে সেই জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য ছিল সুনীল সুবরায়, 800 ভোট, 827 ভোট। কই 1,000 তো পার করতে পারে নাই কেউ। বাংলাদেশের যত বড় বড় হিন্দু নেতা পারে নাই তো, কই তাদের তো কোনো দোষ নেই। গোবিন্দ প্রামাণিকের একটা বক্তব্যের দোষ দিয়ে তুমি সব জায়গা পার করে যাইতে পারো।
আর গোবিন্দ প্রামাণিকের বদৌলতে আজকে ইস্কনে যায় তোমরা যে নাচানাচি করো, কীর্তন শোনো, লক্ষ লক্ষ মানুষ যে রাস্তায় রথ ধরে টানো, গোবিন্দ প্রামাণিক ছাড়া ওই ইস্কন মন্দিরে কেউ ঢুকতে পারতো? স্বামী আশ্রম উদ্ধার করা বহু কঠিন ছিল। এই ইস্কন ওই যে রাজধানী মার্কেটটা ইস্কনের দান করা, ওই রাজধানী মার্কেটকে তো তার দখলে নিতে পারে না, ইস্কনেরই। ইস্কনের সেই ক্ষমতা নাই, তার নাম তার নিজের রেজিস্ট্রি করা মন্দির দখলে নিতে পারেনি, এখনো পর্যন্ত পারেনি। ইস্কনের সেই সক্ষমতা নাই, কিন্তু গোবিন্দ প্রামাণিকের ওই সময় সক্ষমতা ছিল, আমরা সেটা করে দেখিয়েছি, কিন্তু লাভ হয়নি। রমনা কালী মন্দির আমরা করেছি, অথচ এখন যারা রমনা কালী মন্দির ওইখানে চালায় আমাদের বিদ্বেষ করে। বাংলাদেশে কোন হিন্দু বুকে হাত দিয়ে বলতে পারবে যে একটা মন্দির উদ্ধার করছে? হিন্দুদের জন্য যত প্রকার মিছিল, মিটিং, বিক্ষোভ, প্রতিবাদ সব আমি তো করি, প্রথম শুরু করি আমি। এই যে দীপদাস হত্যাকাণ্ড হলো, সেই একটা গার্মেন্টস থেকে টেনে হিসড়ে তারে বের করে নিয়ে এসে দীর্ঘ 1.5 কিলোমিটার রাস্তা দিয়ে তারে পায়ে দড়ি বাঁধিয়ে টেনে নিয়ে গেছে। তার গায়ের জামা কাপড় ছিঁড়ে ধুলায় মিশে গেছে, তার কাপড় চোপড় কিছুই ছিল না। এই রাস্তার মানে পাকা রাস্তায় মানে টানতে 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 নিয়ে গেছে, তার নিয়ে গেছে 1.5 কিলোমিটার নেওয়ার পর তার কাপড়ে একটা সুতা ছিল না, তখনও তার জীবন মানে প্রাণের জীবন ছিল। তারে নিয়ে এসে গাছের সঙ্গে ঝুলাইয়ে, উলঙ্গ করে গাছের উপরে ঝুলাইয়ে খড়কুটা দিয়ে পুরাই হত্যা করছে। প্রথম মিছিল করেছে কে? আমি। আমরা মিছিলের ডাক দিয়েছি, আরো অন্যান্য সেই আরো বাংলাদেশে তো 100-র উপরে হিন্দু সংগঠন আছে, তারাও মিছিলের ডাক দিয়েছে। তারপর ওইখান থেকে কোন জায়গায় থেকে তাদের নাকি কি একটা ফোন পাইছে, এরপরে তারা সব অফ করে দিয়েছে, না নির্বাচন তফসিল ঘোষণা করছে, এর মধ্যে আমরা মিছিল মিটিং করবো না। একমাত্র আমরা ছাড়া, আমরা হিন্দু মহাসব ছাড়া আর কেউ কোনোদিন রাস্তায় নামতে সাহস পায়নি। অতএব কথা বলতে গেলে সাবধান করে বলতে হবে। এই দেশে 90% মুসলিম, হুঙ্কার দিবা, বেশি হুঙ্কার দিবা, চিন্ময়ের মতো জেলে যায় থাকবা। তুমি যদি কৌশলী না হও, তুমি যদি ভাব বুঝে কথা না বলতে পারো, যখন সাগরে ঝড় ওঠে তুমি জাহাজ ভর্তি যাত্রী নিয়ে তুমি ঝড়ের মধ্যে ঢুকায় সমস্ত তুমিও মারবা, যাত্রীদের মারবা। আচ্ছা, চিন্ময় প্রভু হলো হিরো, সারা দেশে হিরো। সে নিজে মরছে, সারা বাংলাদেশের কমপক্ষে 10,000 হিন্দুর বিরুদ্ধে তার কারণে মামলা। একজন আইনজীবী এই রমনা কালী মন্দিরের ওইখানে হামলা হয়েছে, সেই লোকটা এখন হচ্ছে মানে চিকন ইয়েছে কি বলে কাঠির মতো শুকায় গেছে, এখনো মরে নাই, মৃত্যুর প্রহর গুনতেছে, একজন অ্যাডভোকেট। তার কারণে কই তারে তো কুশল চক্রবর্তীর সাথে একসঙ্গেই হামলায় তারা আহত হয়েছে, আহত হয়ে তার দেখার কেউ নাই। আলিফ হত্যা মামলা হয়েছে চিন্ময় প্রভুর ইসের কারণে, সেখানে অন্তত 58 জন হিন্দুর বিরুদ্ধে মামলা হয়েছে, ওই সময় জেলে ছিল, এখনো জেলে, সব পরিবারে হাহাকার। আপনি ওইখানে কোটালীপাড়ার লোকদের যারা আমার পরি করছিল, আমি বলছি কয়েকটি আমার এখানে হয় নাই, কিন্তু সারা বাংলাদেশে তো হয়েছে। আমি বললাম সারা বাংলাদেশের হিন্দুদের তো আর এজেন্ট আপনি না। বলে না হোক, তারা আমার স্বজাতি, তাদের ব্যথায় আমি ব্যথিত। আমি বললাম গেছেন কোনোদিন চট্টগ্রামের ওই হিন্দুদের 1 কেজি চাল দিতে, যারা না খেয়ে মরতেছে, তাদের পরিবারের লোক মানে জেলের মধ্যে, তাদের একমাত্র আয়ের অক্ষম মানে সক্ষম ব্যক্তি, তারা আজকে জেল হাজতে গেছেন কোনোদিন যে যাই 1 বস্তা চাল দিয়ে আসি, আমরা তো সুখে শান্তিতে আছি? কয় না। কেন যান নাই কেন? এত হিন্দু দরদ আপনার, অথচ যে হিন্দুরা জেলে যায়, সেই হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, যে হিন্দুরা আজকে না খেয়ে মরতেছে, কোনোদিন গেছেন আপনারা? ফেসবুকে বড় বড় কথা বলা যায়, মানুষের হিন্দু পাইলে পরে তার সঙ্গে মানে সিংহের মতো গর্জন দেওয়া যায়, আর মুসলিম দেখলে পরে ইঁদুনের মতো পালায় চলে যান, নাম শুনলেই পালায় চলে যায়। সেইটি সবচাইতে বড় ব্যাপার, এত ভণ্ডামি ইসের মধ্যে, এত জাতির মধ্যে আমরা কল্পনা করতে পারি নাই। পরবর্তীকালে অবশ্য তারা ভুল বুঝতে পারছে, অনেকেই বলছে না দাদা আমরা তো বিষয়টা ওইভাবে জানতাম না, আমরা RTV দেখেছি। আর টিভি দেখবেন কেন? আপনার নিজের বাড়িতে হামলা হলে আপনি নিজে জানবেন, নিজের গ্রামে হামলা হলে নিজের গ্রাম জানবেন, আশেপাশের গ্রামে জানবেন, আপনার আত্মীয় স্বজন অন্য জেলায় আছে তাদের কাছে ফোন দিয়ে জানবেন, নিজে যাবেন সেখানে সরজমিনে, যদি কোনো হিন্দু বিপদে পড়ে সেই বাড়ি যায় তাদের আশ্বস্ত করবেন, তাদের হেল্প করবেন। করছেন কোনোদিন? কোনো একটা হিন্দু কোনো হিন্দুর বাড়িতে গেছে কোনোদিন হেল্প করতে? খালি ফেসবুক আর হচ্ছে মানে যত চর্চা, এরকম বহু মানুষের দেখছি আর কি। ফেসবুকে সিংহ গর্জন, সে তুই তুকারি আজে বাজে। আর বেটা আমি মানে SSC এমনও আছে রিক্সাওয়ালা, SSC পাস করছি, HSC পাস করছি, ডিগ্রি পাস করছি, অনার্স পাস করছি, মাস্টার্স পাস করছি, LLB পাস করছি, LLM পাস করছি, জজ কোর্টের উকিল হওয়ার সময় পাস করছি, হাইকোর্টের উকিল হওয়ার সময় পাস করছি, সুপ্রিম কোর্টের মেম্বার হওয়ার সময় পরীক্ষা দিছি, অ্যাপিলেট ডিভিশনের সময় পরীক্ষা দিছি, মানে পরীক্ষা দিতে হয়েছে। এতগুলো পরীক্ষা দিয়ে আমি অনারারি PhD ডিগ্রি পাইছি। আমি একেবারে নির্বোধ হইলে এতগুলো যারা আমার পরীক্ষায় পাশ করাইছে তারা তার নির্বোধ না, নাকি তারাও পাগল? আমি বুঝি মানে কোথায় কি বলতে হয় সেগুলো আমি বুঝি।
আজকে আমি যদি ওই চিন্ময়ের মতো আহম্মকের মতো কথা বলতাম, আমি কোটালীপাড়া যাই ইলেকশন করতে পারতাম না। হিন্দুদের মধ্যে এতটা ভীতি, বললাম তো, যে আমার সঙ্গে 10 জন লোক ওইখানে দাঁড়াইতে পারে না, যাইতে পারে না, ভয় পায় নাই। কিন্তু 34,000 মানুষ তো ভোট দিয়েছে তারা। আজকে ওইখানে কি হয়েছে ঘটনাটা, ওইখানে এককভাবে ওইখানে খালি ঘোষণার অপেক্ষা ছিল, আমি ওখানে নির্বাচনে জিতে গেছি। আমার সমকক্ষ ভোট ওইখানে কারো ছিল না। চিন্ময় হলো থার্ড, মানে জিলানি ছিল হলো 4র্থ নম্বরে পাওয়ার কথা। ওইখানে জিলানির প্রতি মানুষের ঘৃণা, চরম মতো ঘৃণা। কারণ এত মামলা বাণিজ্য করছে, এত মানুষের হয়রানি করছে, এত মানুষের চাঁদাবাদি করছে, প্রত্যেকটি মানুষ মানে তারপর সে তো মানে একটা অশিক্ষিত মানুষ মতো, নির্বাচন কমিশনের হলফনামায় বলছে সে হলো স্বশিক্ষিত। তো অল্প শিক্ষা ভয়ঙ্কর, এটা তো আপনারাও জানেন। প্রচন্ড ভয়ঙ্করী মানুষ, সামনের পর্যায়ে এই করতেছে। আর ওইখানকার মানুষ কতটা অসহায় হলে যাই হচ্ছে প্রসাদ, যে প্রসাদের মধ্যে আপনারা জানতেন যে এখন থেকে 10 বছর আগেও আমরা কোনো মুসলিম আমাদের ঘরের মধ্যে আসতো না, আমরাই যেতে দিতাম না, রান্নাঘরে তো দূরের কথা। সেই প্রসাদের ডেক্সির মধ্যে উনি যাই দেখি যে সে হাতা দিয়ে নাড়তেছে। এটা আর প্রসাদ থাকে? একটা পবিত্রতা আছে না? সেখানে সব বাড়ি বাড়ি, ওখানে তো মানুষ উৎসব পুরো, মানে এত কিছু হয়ে যাচ্ছে, কিছুই না, প্রত্যেক বাড়ি বাড়ি কবি গান, দাঁড়ি গান, তারপর হচ্ছে সেই নানান কিছু মিলে ব্যস্ত আছে এখানে। প্রত্যেক দিন আমি যে কয়দিন গেছি এমন কোনো দিন নাই যেদিনে এই সমস্ত গান বাজনা নাই। এই বাড়ি গান বাজনা, ওই বাড়ি গান বাজনা, সব গানের মধ্যে আর কি। তো সেইখানে সেই গানের মধ্যে প্রসাদ করে, পূজা দেয়, প্রসাদ করে, সেই পূজার ডেক্সিগুলো তারা নাড়িয়ে দিচ্ছে, বুঝছেন? সেইখানে দুর্ভাগ্য যারে বলে, মতুয়াদের, মানে আমরা জানতাম গুরুচাঁদ ঠাকুরের একটা উচ্চ আদর্শ ছিল, যে জাতির দল নাই সে জাতির বল নাই, যে জাতির রাজা নাই সেই জাতির দাদা না। এই ঠাকুর বাড়ির একজন সে যাই দেখলাম তো ওইখানে জিলানির বলতেছে আমি আপনার দাস হয়ে থাকতে চাই। যে ব্যক্তিটা ঠাকুর বাড়ির একজন ব্যক্তি, পদ্মনাভ ঠাকুর জিলানির দাস হয়ে থাকতে চায়, তাহলে হিন্দুরা যদি সেই ঠাকুরের পুজো দেয়, তাহলে বড়টাকে তুমি তোমার ঠাকুরের পুজো দিয়ে চালন ডালা নিচ্ছ, আর ঠাকুর আবার আরেকজনের দাস। তো তুমি সরাসরি এই পদ্মনাভ ঠাকুরের পূজা না দিয়ে তো সবাই মিলে তারই দেবতা বানায় নাও না, জিলানির পূজা দাও। তাই না? মানে তোমার পদ্মনাভের বাবা মানে প্রভু হলো সেই জিলানি। তার বক্তব্য আছে, ভিডিও আছে, অনলাইনে আছে, দেখেন। আর একটা তার সাথে বিদুর, মানে বিশাল বক্তা, সেও তাই দেখলাম সমস্ত জায়গায় ছুটিয়ে বেড়াচ্ছে জিলানির বাঁচানোর জন্য। আর কি জন্য? তার বউকে নাকি এমপি বানাবে। অথচ এই তার বউ নিয়ে এখনকার থেকে এই মাত্র কয়েকদিন আগে, শেখ হাসিনার পতনের আগে, আপনি দেখেন যে উনি সব আওয়ামী লীগের এমপিদের দাঁড়ে দাঁড়ে যায় ছবি তুলতেছে, সংরক্ষিত মহিলা আসনের এমপি হবে বলে 24 নির্বাচনের পরে। মানে ন্যূনতম নীতি, ন্যূনতম আদর্শ এই ঠাকুর পরিবারের এই লোকটা থাকলে আজকে একবার আওয়ামী লীগ, একবার বিএনপি। অথচ এই ব্যক্তি 1991 সালে এই ঢাকার শিল্পকলা একাডেমিতে সেই প্রায় 3-4 হাজার মতুয়াদের নিয়ে আসে এইখানে মা দুর্গার সঙ্গে তুলনা করছে শেখ হাসিনার। আজকে দেখলাম একটা কোন জায়গায় বক্তব্য দিচ্ছে যে মতুয়া ধর্মের অধিকার দিচ্ছে নাকি খালেদা জিয়া। আর এই মতুয়া ধর্মের তাহলে গুরুচাঁদ ঠাকুর কি আর হরিচাঁদ ঠাকুর কি? খালেদা জিয়া যদি মতুয়াদের অধিকার, মানে ধর্মের অধিকার ফিরিয়ে দিয়েছে আর কি, হইল মতুয়ারা তাহলে কি মানে খালেদা জিয়ার অধীন? তাহলে আর হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুর করলো নাকি? আজকে দেখেন, আজকেই কোন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, বক্তব্য দিচ্ছে আর কি। তাহলে বোঝেন যে এই হলো ঠাকুরদের অবস্থা। আমার ওখানে গিয়ে আমার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছে, আমার মানে বিরুদ্ধ পার্টিকে করে দিয়ে আসছে, তাতে আমার ভোট কমিয়ে গেছে তা না। আমি তাদের ভরসাও করি না। আমি এই সমস্ত ভাড়াইটি লোক নিয়ে এসে ভোট বাড়ানোর চেষ্টা করিনি, কারণ এদের দুই পয়সা দিলে পরে যে মানে পয়সা দিলে সেদিকে ছোটে। হিন্দু লীগ একটা সংগঠন, আমরা সবাই জানে যে হিন্দু লীগ মানে হিন্দুদের সংগঠন। তার নেতারা ওইখানে জিলানির ওই করে টাকা জিলানির পক্ষে নির্বাচন করিয়ে বেড়াইছে। বীরেন্দ্রনাথ অধিকারী সবাই জানছে যে বিশাল ভাগবত পাঠক, বিশাল হচ্ছে হিন্দু নেতা, সেই ব্যক্তি ভাড়াটি হয়ে গেছে জিলানির পক্ষ হয়ে, বুঝছেন? সবাই আমারে বলে যে আমি এর দালাল ওর দালাল, এরা কারা, এরা কি করে, বুঝছেন? এরাই কাজগুলো। তো তারপরেও সেখানে এমন এলাকা, জিলানির বাড়ির পাশে একটা সিট, যেখানে আমি একটা লিফলেট দিতে যাই নাই, সেখানেও আমি সেন্টার ফার্স্ট হয়েছি। এটা 16টা সেন্টারে আমার ফার্স্ট হওয়া। মূলত অন্তত 63টি সেন্টারে আমি সেন্টার ফার্স্ট হবো, এই ধরনের ওই এলাকার জনগণ বলছে। আমার অফিসে এসে বলছে গোপনে যে ভাই সামনে আমরা ইলেকশন করতে পারবো না, কিন্তু গোপনে ভোট দেবো, আপনি লিখে নেন আমার এখানে সেন্টার ফার্স্ট যদি আমি না করতে পারছি আমি মুখ দেখাবো না। রাতে এসে আমার সঙ্গে দেখা করে গেছে।
সেই সব এলাকাগুলোতে পরবর্তীকালে আমরা কি হলো, ভোট হয়ে গেছে, ভোট বেশিরভাগ হয়তো 30 থেকে 32% ভোটে গেছে। অনেক আওয়ামী লীগরা তারা তো ভোটে যাবে না, যেহেতু নৌকা নাই, ভোট যাবো কেন। সাধারণ যারা মানে অতটা বেশি না তারা। তো সেই হিসেবে আমার ওখানে যতগুলো 8 জন আমরা প্রার্থী ছিলাম, জামাতে ইসলামের একটা জোট ছিল, তার খেলাফত মজলিসের যে নেতা মাক্কি সাহেব, ওনার বলতেছিল যে মাক্কি সাহেবের সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বী হবে, আর ধানের শীষ যে থাকবে সে 4র্থ নাম্বার 5ম নাম্বারে থাকতে পারে। এই হলো বিষয়। এইরকমই মোটামুটি জনমত জরিপ, সাংবাদিকদের জরিপ, সব জায়গায় সেইটাই ছিল। কিন্তু জিলানী সাহেব কোনো অবস্থাতেই মানে যেহেতু জানে, প্রথম থেকেই জানে যে সেখানে সে নির্বাচিত হতে পারবে না, অতএব কেটে সিটে কিভাবে নেবে সেই প্ল্যান ছিল। ডিসি সাহেব আমরা প্রথম থেকে দেখছি তার অনুগত, এসপি সাহেব দেখছি প্রথম থেকে অনুগত। তারপরেও আমি ওখানে ভাবছি একটা চ্যালেঞ্জ ছুঁয়ে দেবো। পরবর্তীকালে আমরা দুপুর পর্যন্ত জানলাম যে ব্যাপকভাবেই আমার ভোট হচ্ছে। মানে কুশলি বাজারে আমার কি বলে বিদায়ের মিছিল শুরু করে দিয়েছে আমার অজান্তেই। সেই পর্যায়ে দেখলাম যে জিলানী সাহেব যিনি করছেন, তিনি গিয়ে একটা কেন্দ্রের আমাদের নির্বাচনী যে বাইরে যে ভোটার স্লিপ দিচ্ছে তাদের এই টেবিল, সে নিজে উপস্থিত থেকে তার কর্মীদের দিয়ে লাঠিয়ে সব ফেলাই দিচ্ছে। বাচ্চা মানে পাগল হয়ে গেছে, বাচ্চা টাচ্চা যারে পাচ্ছে তারে থাপড়াচ্ছে, থাপড়ায় নিয়ে গেছে, ভিতরে দেয় কেন্দ্রের মধ্যে ঢুকে সেইখানে যে হুঙ্কার দিয়ে ওইখানে আমাদের ছেলেপেলেদের মানে বাইর করে দিয়ে, তারপর ওইখানে যিনি আমার যেটা শোনা ওখানে যারা হচ্ছে ছিল কি বলে প্রিজাইডিং অফিসার, তারা তো স্কুল কলেজের টিচার হয়, সে মানে ওইখানে যায় প্রথমেই হুমকি দিচ্ছে আমি হেরে যাব, কিন্তু আমার দল ক্ষমতায় থাকবে, আমি মানে মন্ত্রী হব, কাউকে ছাড় দেওয়া হবে না, কারো চাকরি থাকবে না। তো এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সবাই যার মতো চলে গেছে। ওইখান থেকে তার লোক যতটা সিল মারিয়ে নেওয়ার দরকার সিল মারিয়ে নিয়েছে। পরবর্তীকালে আমরা শুধু বিকালবেলায় সিল মারিয়ে নিয়েছে তা না, সেই রাতের বেলাও কয়েকটা সেন্টারে তারা কিছু সিল মারিয়ে রেখে আসছে, যেটা গল্প করতে যে আমরা ভোট পাইলেও নির্বাচিত হবো, না পাইলেও নির্বাচিত হবো। তাতে বোঝা গেল যে রাতের বেলায় যা সিল মারা করছিল তার সংখ্যা খুব বেশি না, সেটা মানে কভার করে না। আমরা যে এত বেশি ভোট পেয়ে যাবো উনি সেটা চিন্তা করে নাই। পরবর্তীকালে বিকালবেলা আবার সেই কাজটুকু তার করা লাগছে। সেখানে যে কয়জন আমাকে সবাই বলছিল, যেহেতু আমার অর্থ নাই, কেউ অর্থ ওইরকম আমাদের দেয়ও নাই, অনুদানও দেয় নাই, আমরা নিজেরা যেহেতু চাঁদাবাজ না, কোনো ওইখানে প্রচুর হিন্দু বড় বড় ব্যবসায়ী আছে, কেউ আমাদের 10টা টাকা এসে রাতের বেলায় দিয়ে যায় নাই। আমরা দেখছি যে নির্বাচনের সময় বড় বড় নেতাদেরকে ব্যবসায়ীরা টাকা দেয়। তো সেখানেও একটা ব্যবসায়ী গ্রুপ আসছিল আমার এখানে, তো আমরা তাদের কাছে হেল্প চাইলাম। তারা বললো দাদা আপনার কাছে আমরা টাকা দিতে পারি, দিলে পরে কিন্তু এটা জানাজানি হয়ে গেলে আমাদের এই এলাকায় আমরা থাকতে পারবো না। আমরা যদি গোপনে দিয়ে দেন কিছু, বলে আচ্ছা ঠিক আছে আলোচনা করি। তারা আলোচনা করে আর কোনোদিন আমাকে দিতে আসে নাই। তো এইরকম একটা পরিস্থিতিতে এজেন্ট নিয়োগ করার ব্যাপারে সেই 108টা কেন্দ্রে এজেন্ট নিয়োগ করার সামর্থ্য আমার ছিল না। তো সেই পরিস্থিতিতে আমাদের হিন্দু মহাজোটের কিছু নেতাকর্মীরা সামান্য কিছু যা দিছিল অনুদান, সেইটা দিয়ে আমি 5টা ইউনিয়নে হিন্দু এলাকা, সেই হিন্দু এলাকাগুলোতে কয়েকজনের দিলাম। তারাও গিয়ে আমি যখন সেই 10টার সময় আমি যখন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গেলাম, যাই দেখলাম আমার কোনো এজেন্ট নাই। ফোন দিলাম কোথায় তোমরা, বলে দাদা আমরা বিএনপিরা আমার ভয় দেখাইছে, কেন্দ্রে ঢুকতে দেয়নি। আমরা আবার তাদেরকে ডেকে নিয়ে এসে বসাইলাম। বসানোর পরে আমি ওখান থেকে চলে গেছি, ঘন্টা 2 থাকার পরে দেখি ওগুলো আবার চলে গেছে। বিভিন্ন প্রিজাইডিং অফিসাররা প্রথম থেকে আমাকে বলছে আপনার তো নাই কি বলে আপনার এজেন্টরা নাই, অতএব অন্য কিছু ঘটলে পরে, মানে সে বুঝাইতে চাইলে অন্য কিছু ঘটলে পরে আমি তো বলতে পারবো না, আমরা সরকার এখানে চাকরি করি, বাধা দিবে তো আপনার কর্মীরা, কারণ আপনার কর্মী না থাকলে তো আমার কিছু করার নাই। তো এইরকম বলার পরেও আমরা কোনো আমাদের যারা এজেন্ট ছিল, যাদেরকে আমরা দায়িত্ব দিছিলাম সামান্য দিয়ে, তাদেরও শেষ পর্যন্ত পাইনি, গণনার সময় তো নাই। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমি মানে যেখানে সকলে মানে ডিসি অফিসের কর্মীরা আমাদেরকে স্বাগত জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য রেডি, যেখানে ওখানকার সরকারি কর্মকর্তারা সবাই রেডি হওয়ার মতো, সেই পরিস্থিতিতে আমি হতাশ হয়ে বাসায় চলে গেলাম, উপায় ছিল না। এই হলো বিষয়টা। এইগুলো নির্বাচনের বিষয়টা বললাম, এটা বাস্তবতা। এরপরে আপনারা তো হিন্দু সমাজের মানুষের অত্যন্ত পণ্ডিত, জ্ঞানী বেশি, বাস্তবতা আমরা দেখি নাই কোনোদিন। এত পণ্ডিত থাকলে, এত দূরদর্শিতা থাকলে অন্তত এইবার পার্লামেন্টে হিন্দু শূন্য থাকতো না, নানাভাবে হইতো। আমরা এখান থেকে প্রায় 98 জন হিন্দু দাঁড়িয়েছি ইলেকশনে। তার মধ্যে ওই বললাম না, একমাত্র উৎপল বিশ্বাস 8,500 মতো ভোট, এছাড়া বাকি যেগুলো আছে সবই 1000-1500 নিচে ভোট পাইছে। তা আমার এত দোষ,
রংপুর উত্তরবঙ্গে বহু হিন্দু এলাকা আছে, নীলফামারী, সেখানেও হিন্দুরা প্রার্থী ছিল। কই হিন্দুরা তো ভোট দেয়নি, দেয় না কেন? কারণ হিন্দুরা এখন যে অবস্থা আছে, টাকা দিলেই আর একটু ভয় দেখাইলেই, আগে করতাম আওয়ামী লীগ, এখন করি বিএনপি, যখন যায় তখন তেমন। দেখলাম জামাতের পক্ষে ওই যে কৃষ্ণনন্দী, সেও যায় জামাতের পক্ষে যায় ইলেকশন করতেছে, হিন্দুরা ভোট হতেছে তারে, জামাতকে সে 50,000-এর উপরে ভোট পাইছে, কিন্তু অন্য হিন্দুরা ওই যে এরা পাইছে 710 ভোট। ডক্টর অচিন্ত্য মণ্ডল সে স্বতন্ত্র দাঁড়িয়েছে, তারা হিন্দুরা ভোট দেয়নি। তো হিন্দুরা যে কি জিনিস সেটা আমরা তো অজানা কিছু না। আমি নয় দোষী, আমি নয় খারাপ মানুষ, ওই অচিন্ত্য মণ্ডল তার খারাপ না, তারে ভোট দেন নাই কেন? ওই যে উৎপল বিশ্বাস তো আর খারাপ না, তারে ভোট দেন নাই কেন? মানে এই ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করার লোকের অভাব নাই। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে আমি এখনো বলি, কোনোদিন কোনো হিন্দু এই ওপেন নির্বাচনে জিততে পারবে না, যে যতই রাজনৈতিক দল বানায়। এই যে সম অধিকার পার্টি একটা আছে, তার নেতারা ওই তো 1000, 500, 200, 300। আমার সিটে এটা দুলাল চন্দ্র বিশ্বাস 278 ভোট। হিন্দুরাই হিন্দুরে ভোট দেয়নি, তার তো দোষ না। তো সেই হিসেবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, কোটালি বারাবাসী যারা এত ভয় ভীতির মধ্যেও প্রায় 34,500 ভোট যারা আমাকে দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। অন্তত আমি নির্বাচিত হই নাই, কিন্তু সম্মানিত বোধ করতেছি যে অন্তত 34,000 লোক আমাকে সমর্থন করে। এই সমর্থনটাই কারে করে? কে কারে করে? আমি ওই এলাকার লোক না, আমি ওখানকার বাসিন্দা না, আমার বাড়ি রাজবাড়ি। এরপরেও বলছে রাজবাড়ির থেকে এসে সেই ইসের পাখি, কি সুখের পাখি নাকি যেন একটা পায়, সে আসে এখানে ভোট করতে আইছে। তো আমার নিজের এলাকার বাইরে এসে কে কয়জন নিজের এলাকার বাইরে এসে 10টা ভোট পাওয়ার ক্ষমতা রাখেন বলেন তো? এখানে আসেন, নিজের এলাকার বাইরে গিয়ে ভোটে দাঁড়িয়ে 100টা ভোট পাওয়া লোক কয়জন আছে? একটু দেখান আমার সামনে। যারা ফটর ফটর করেন, অনেক বাহাদুরি গল্প করেন, করে একটু দেখেন, করিয়ে আপনি দেখান যে আমি 100টা ভোট পাইছি। তো সেটি 15 তারিখের বিষয় নিয়ে, 5 তারিখে 5ই আগস্টের বিষয় নিয়ে এখনো বসে আছে। এরপরে যে গত 1.5 মাসে 31 জন হিন্দু নৃশংসভাবে হত্যাকাণ্ড শিকার হয়েছে। 31 জন। খালি ওইটা না, পেট্রোল দিয়ে জ্বালায় দিয়েছে দোকানের মধ্যে। কই আপনারা কই? 5 তারিখে এমন ঘটনা ঘটছে। গোবিন্দ প্রামাণিক কোনোদিন মিথ্যা কথা বলে না, কারণ আমার আমি কোনো ব্যক্তি সুবিধা নেই নেই। আমার সেই সময় উপদেষ্টা করতে চেয়েছে, ওই সময় আমি হই নেই, শুধু আপনাদের কারণে। আমি কারো মানে অধীন হয়ে থাকতে চাই না, আমি স্বাধীনভাবে থাকতে চাই, স্বাধীনভাবে কথা বলতে চাই। আমার নিজের মেধা বুদ্ধিতে যতটুকু কুলায় ততটুকু বলতে চাই। আপনারা যদি মনে করেন যে আমার চাইতে অনেক বেশি মেধা, অনেক বেশি বুদ্ধি আপনাদের আছে, আপনারা প্রমাণ করেন, অসুবিধা কোথায়? ঠিক, আমরা দেখছি না, করে টাকা দিলেই তার পিছনে ছোটে মানুষ। ঠাকুর বাড়ির মতো মানুষ যদি টাকা দিয়ে 70,000 টাকা দিয়ে তারা ওইখানে নিয়ে যায় বক্তব্য রাখানো লাগে, আমরা শুনলাম 70,000 টাকা দিয়ে আনাইছে। বীরেন মৈত্রের মতো লোককে যদি টাকা দিয়ে আনা লাগে, আমরা জানতাম যে উনি একটা বিশাল নেতা। যদিও উনিও এই গোপালগঞ্জের কোটালীপাড়া একবার ইলেকশন করছিল, 900 ভোট পাইছিল, 1000 পায় নাই। তো সেটাই, তো সেই কারণে আমরা বলতে চাই, একমাত্র পথ, এখনো বলি, ওই যে দলফল যারা করছেন, রাজনৈতিক দল খুলে নিজেদের মানে বিশাল মনে করছেন যে দুটো রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন পাইছে, আমরা অনেক কিছু হয়ে গেছি। বাস্তবে কিছুই না। একমাত্র পথ সেপারেট ইলেকটোরেট সিস্টেম। এখনো সময় আছে। এখন যদি আপনারা সবাই মিলে একজোট হন, কোন মুসলিমের সঙ্গে, বললাম না, হিন্দুর সঙ্গে যদি দেখা হয় তাহলে আপনি এবারে হায় না, আর মুসলিমের দেখলেই একেবারে বিড়ালের মতো দৌড়। অর্থাৎ মুসলিমের সঙ্গে যুদ্ধ করে নির্বাচনে জিতবেন এমন ক্ষমতা বাংলাদেশের কোনো হিন্দুর নাই। এখন লেজুর ভিত্তি করে পারবেন। ওই যেমন অনেকে বিএনপির থেকে নমিনেশন নিয়ে দিচ্ছে, অনেকে জামাত থেকে নমিনেশন নেয়, অনেকে সেই ইসলামী জোটের থেকে নেয়। এগুলো নিয়ে হয়তো হতে পারবেন, শুধু হিন্দু হয়ে পারবেন না, কোনোদিন পারবেন না। সেইটা পারার মতো একমাত্র সুযোগ আছে জাতীয় সংসদের সংরক্ষিত আসন এবং সেপারেট ইলেকটোরেট সিস্টেম। যে কথাটা এখন থেকে আরো 40 বছর আগে বলছি, হাইকোর্টে মামলা করছি, এই দীর্ঘ 40 বছরও হিন্দুদের বুঝাইতে পারি নাই, বুঝাইতে ব্যর্থ হয়েছি। মানে হিন্দুরা তো মহাপণ্ডিত, আমি হচ্ছে, আমার মাথায় বুদ্ধি কম, আমি হচ্ছে সবচেয়ে বিতর্কিত মানুষ, আমি হচ্ছে সবচেয়ে খারাপ মানুষ, আর পৃথিবীর সব, বাংলাদেশের সব হিন্দুগুলো সব হিরো, সব এক একটা হলো দিগ্বিজয় বীর, সব এক একটা হলো মহাপণ্ডিত। আপনি যাবেন খালি হিন্দু নেতা, পথে ঘাটে হিন্দু নেতা, জেনে যাবেন। কিন্তু যদি বলেন যে একটা কিছু করিয়ে দেখাইতে, কারো সে সক্ষমতা নেই, কারো নেই। আমি তো চ্যালেঞ্জ ছুড়ে দিলাম।
কারো মানে বাংলাদেশের একটা হিন্দু নেতা পাবেন না যার দ্বারা একটা মন্দির উদ্ধার হয়েছে, যার দ্বারা হিন্দুদের কোনো উপকার হয়েছে। দেখেন, একজনও না। কিছু আছে মন্দিরের টাকা ভাগ করে খাওয়া, কিছু আছে পূজা উদযাপন, ওই সময় পূজার টাকা ভাগ করা, আর ডিসি অফিসে দেখা করা, নিজের ছবি তোলা, আর একটা হচ্ছে মানে 40 দলের জোট, একটা হচ্ছে 100 দলের জোট, 100 দলের নেতা। আমাদের এখানে সব আছে, বিভিন্ন বাংলাদেশি সংগঠন আছে, 40টা হিন্দু সংগঠনের নেতা, 42টা হিন্দু সংগঠনের জোট, 35টা হিন্দু সংগঠনের জোট। কোনোদিন এই 35 জন দলীয় জোটের কিংবা 40 দলীয় জোটের যদি কোনোদিন একটা মানববন্ধন ডাক দেয়, এমনি সাধারণভাবে ডাকে না, যখন দেখে অন্যদের নাম টাম প্রচার হয়ে যাচ্ছে তখন যায় সব অনেক দিন মানে খড়কোটা পুড়ায় একটা মিটিং টিটিং করে যদি ডাকে, দেখা যায় যে সব মিলে লোক হয়েছে 15 জন, সংগঠন 42টা, কিন্তু লোক হয় 15 জন। তারা বড় বড় নেতা। এখন আর বেশি বললাম না। আমাদের এইখানে এক সঙ্গীত শিল্পীর কাছে একজন লোক গেছিল আর কি, একজন বিখ্যাত শিল্পীর কাছে গেছে, বলছে যে বাবা আমি তো একটু আপনার কাছে তালিম নিতে চাই। তা বলে যে কি তালিম মানে ই করা, বলতেছে যে মানে আপনার কাছে আমি সঙ্গীত শিক্ষা লাভ করতে চাই। বলে তোমার তো সেই ধৈর্য হবে না, তুমি তো চটপটিয়ে না। বলে না হবে। বলে যে আমার এখানে সঙ্গীত শিখতে গেলে 12 বছর সময় লাগবে, তা পারবা? বলে বাবা 12 বছর লাগবে না, আমার মোটামুটি সঙ্গীত শিক্ষা আছেই, আপনি শুধুমাত্র ওই মানে একটু ব্যাকরণে হেরফের আছে, ওইটে একটু ত্রুটি বিচ্যুতি ধরে দিলেই হয়ে গেল। তা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে হারমোনিয়ামটা দিলে যে একটু গান গাও, তারপর দেখি তুমি কতটা পারো। তা একটা গান গাইলো, একটা দুইটা তিনটা গাওয়ার পরে বললো যে বুঝছি তুমি ভালোই, তুমি শিক্ষা লাভ হয়েছে, তো আমার কাছে এমনি যদি কেউ আসতো তার 12 বছর লাগতো, কিন্তু তোমার লাগবে 24 বছর। বলে যে এটা আবার কি বলেন, 24 বছর লাগবে কেন? বলে যে আপনার এই 12 বছর লাগবে তোমার ওই আগে যেটা শিখছো, ভুল শিখছো, ওই ভুলটা তোমার কাছে মাথাতে সরাইতে। তো ওই আগে হিন্দুরা যে ভুল মাথার মধ্যে ঢুকে আছে, ওইটা আমাদের ক্ষমতাও নেই সরানোর। ওই যে চিন্ময় হিরো বসে আছে, চিন্ময় নিয়ে দেখবেন ফেসবুকে পাঠাচ্ছে, চিন্ময়ের দ্বারা যে হাজার লাখ খানেক হিন্দু যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জিনিসটা মাথার মধ্যে নাই। ক্ষতি হবে। আমার একজন কোটালীপাড়া একজন দেখা হয়েছে, কয় দরকার হলে পরে বীরের মতো আমরা মরে যাবো, তবু আমরা এই নিয়ে কথা বলবো। তাই বলো যে সেনাবাহিনীর আসতেছে, গাড়ি আসতেছে, আপনি নিজে যাই ওইখানে বুক পাইতে দাঁড়ান যে চিন্ময়ের মুক্তি দেবেন, না আমরা মরে যাবো। বলে যে আমি মরবো কেন? আমি সরকারি চাকরি করি না, আমার সংসার আছে না, আমার ছেলে মেয়ে আছে না? ও বাবা, মানে আপনি বীরের মতো মরবেন, তাহলে মরবে ডাকিরা? আপনারা মরবেন, আপনারা নেতা। মানে নিজের সরকারি চাকরি আছে, নিজের ছেলে মেয়ে আছে, বউ আছে, এই জন্য নিজে মরবে না, নেতা মরে যায় রাখ। বুঝছেন এই বিষয়টা? প্রত্যেকের এইটা হলে এইভাবে। তো যাই হোক, অনেক সময় নিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটালাম। আমি আবারও বলি, একমাত্র পথ সেপারেট ইলেক্টোরেট। কোনো মুসলিমের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকার সাহস বাংলাদেশে কোনো হিন্দুর নাই, কোনো হিন্দুর নাই, কোনো হিন্দুর নাই। বললাম তো, ওই গোবিন্দ ব্রাহ্মণকে আসলে পরে তারে বকাবাদি করতে পারবেন, অনেক কথা বলতে পারবেন। ওই জিলানি যখন যায় তার সামনে কিন্তু আমি কোনোদিন কারো কোনো একটা কথা বলতে দেখি নাই, বরং মানে কুলার মধ্যে ফুল দিয়ে বরণ করে নেছে তারে, যেটা হিন্দু শাস্ত্র বিরোধী। আপনি কারে বরণ করবেন? কে পূজনীয় ব্যক্তিটা কে? হিন্দুদের মধ্যে সেই বোধটা থাকলে তো হয় যে কারে পূজনীয়, কাকে বরণ করতে হয়, কাকে বরণ করতে হয় না। ডাঙ্কা কাশি নিয়ে বাজায় বরণ করে কারে? ঠাকুর পরিবারের লোকজন হলে, কোনো গোসাই হলে তাদেরকে আপনি বরণ করতে পারেন। কোনো মুসলিমকে আপনি ডাঙ্কা বাজায় নিশান টানায় বরণ করতে পারেন আপনি? আমরা সেই কাজটাও দেখে আসছি, সেইগুলোও দেখে আসলাম। কতটা নির্বোধ হইলে, কতটা ধর্মচ্যুত হলে সেই কাজটা করতে পারে, কতটা ধর্মচ্যুত এবং ধর্মদ্রোহী, জাতিদ্রোহী হইলে ঠাকুর পরিবারের লোক দিয়ে আমার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা করতে পারে। হিন্দু লীগের মতো দল কতটা হিন্দু বিদ্বেষী হলে একটা হিন্দুর বিরুদ্ধে গিয়ে, হিন্দু যত বড় খারাপ হোক, কোন মানে আমি যত বড় খারাপ করি, সে কি আমার বিরুদ্ধে ইলেকশন করবে? আপনি ইলেকশন করতে পারতেন, তুমি ইলেকশন করো, একটা সিটে দাঁড়াও, আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করো। তা তো করতেছো না। তোমার নিজের হ্যাডামের জন্য নাই, তুমি নিজে ইলেকশনে দাঁড়ায় ভোট পাবা না, তুমি নিজে জানো। কিংবা তুমি ওই এলাকায় গেলে গ্রেপ্তার হয়ে যাবা। এর আগে মানে গ্রেপ্তারের ভয়ে কয়েকদিন সাধু সেজিয়ে গেছিলে, এখন আবার রাজনৈতিক নেতা হয়ে গেছে। আওয়ামী লীগের আমলে সাধু সেজিয়ে গেছিল, একেবারে ভাগবত পাটকা। আমরা এই সমস্ত রাজনীতির মধ্যে আর নাই। হিন্দু লীগ আজকে কত 50 বছরের সংগঠন, রেজিস্ট্রেশন পায় নাই এখনো।
একটা লোক আজ পর্যন্ত এমপি হইতে পারে নাই, কোন লোক 1000-এর উপরে ভোট পায় নাই হিন্দু লীগ থেকে, দল একটা, সেইটাই। তো সেই কারণেই মানে গায়ে মানে না, আপনি মোড়লের মতো কিছু লোকজন আছে যারা হিন্দু সমাজকে আরো বিভ্রান্ত করে রাখে। অনেক জায়গা আমেরিকার লোকজন বলছে সুকৃতি মন্ডল হিরো, সে রাজনৈতিক দলের পাইছে এবং ওইখান থেকে 56 জন এমপি হয়ে গেছে। হ্যাঁ, নির্বাচনের আগেই তারা 56 জন এমপি হয়ে গেছে, অথচ তার দলের এক একজন দেখেন কয়টা করে ভোট পাইছে, জিজ্ঞেস করেন। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। কোন রাজনৈতিক দলে কাজ হবে না, কোনো কিছু হবে না, একমাত্র পথ সেপারেট ইলেকটোরেট সিস্টেম, এছাড়া পথ নেই। এই 8% আছে, এই বিএনপির 5 বছরে দেখবেন আরো 3% কমবে, থাকবে 5%। দেখেন না সামনে কি করে। চিন্ময়ের মামলা শেষ হবে, চিন্ময়ের মামলা দিয়েছে বিএনপি, এই মামলা অব্যাহত থাকবে। চিন্ময়ের নামে যে কটা সারা বাংলাদেশে মামলা হয়েছে না, এই মামলা করে জিয়ে রেখে আপনাদেরকে ওই চাবুক মারবে আর বলবে বিএনপি করবি, তাহলে পরে রাস্তায় ঘুরতে পারবে, নালি পারবে না। বিএনপির আন্ডারে খাসায় বন্দী হইতে হবে আপনাদের প্রত্যেকের, স্বাধীন থাকবেন সেই সুযোগ নাই। কে কতটা বিএনপি খেতেন আমরা চিনি, সামনের পর বললাম বিএনপি ক্ষমতায়, তারপরে বলতেছি আমি চিনি। অতএব সামনের দিনগুলো অত্যন্ত ভয়ঙ্কর, ভয়াবহ হতে চলেছে। যদি এখনো বাঁচতে চান, হবে না। পৃথক নির্বাচন বললেই তার এরা বিল পাশ করবে এমন না। এটি ঠেক দিতে পারতেন যদি নির্বাচনের আগে আমরা সবাই মিলে জোটবদ্ধভাবে ঠেক দিতে পারতাম, সবাই মিলে বলতাম কোনো নির্বাচনে যাব না, তাহলে বিদেশ থেকে যারা থাকতো তারা এটা নিয়ে একটা সরকারকে বলতে পারতো, চাপ দিতে পারতো যে মাইনরিটিদের প্রতিনিধিত্ব অবশ্যই থাকতে হবে। পৃথিবীর বহু দেশের নেতারাই ভারত ছাড়া, এরা আবার আমাদের নিয়ে কোনো চিন্তা করে না। অনেক দেশ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, জাতিসংঘ, এগুলো আমাদের নিয়ে চিন্তা করে। তো তাদের কাছে এই মেসেজটা যদি যেত যে হিন্দুরা ভোট দেবে না, তাহলে অন্তত এই হিন্দুদের ভোটে আনার জন্য পৃথক নির্বাচনের এইটা প্রস্তাব কোনো না কোনো ভাবে আসতো। তো এখন তো আর তা নেই। 5 বছরের মধ্যে আপনি বিএনপিকে আর চাপ দিয়ে করাইতে পারবেন না, কারণ এরা কোনোদিন করবে না। কারণ আপনাকে কেন সিট ছেড়ে দেবে, কেন দেবে? তারা চায় যে এই কয়টা যে কয়দিন আছে আওয়ামী লীগ করে, ওই কয়টা ইন্ডিয়া চলে গেলেই আমরা বেঁচে যাই। যদি আমাদের দলের মধ্যে আসে ভালো। আমরা দেখছি ওই সময় অনেক মানে নেতাকে আমরা ওখানে দেখছি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সে একটা শিল্প প্রতিষ্ঠান করে রাখছে, বন্ধ করে রাখছে, বলে দেয় যদি বিএনপি করিস তাহলে চালু হবে, নইলে হবে না। বুঝছেন এই অবস্থাটা। কারণ বাধ্য হয়ে বিএনপির ওখানে যাইতে হয়, মিছিলে যাইতে হয়, বাড়ি বাড়ি যায়, তার পক্ষে ভোট চাইতে হয়। এখন একবার দেয়, সে যায়, যখন ভোট যায় চাই আসে, যাই তোমরা দানে শেষে ভোট দেবা, পরের বার কি আর দেয় বলতে পারে যে ওইটা মিথ্যে ছিল, আমি বাধ্য হয়ে বলছি, এটা আর বলতে পারে না। এটা আবার জানা হয়ে গেলে আবার খবর আছে। তো যাই হোক, গোবিন্দ প্রামাণিক কোনোদিন কোন রাজনৈতিক দলের খাঁচায় বন্দী হয় নাই, ভবিষ্যতে হবে না, কোনোদিনও হবে না। আমি স্বাধীন ছিলাম আগেও, এখন আছি। তবে সব রাজনৈতিক দলের নেতাদের কাছে যেতে হবে, আমিও যাব। পৃথক নির্বাচনের দাবি নিয়ে মিছিল মিটিংও করব বিভিন্ন রাজনৈতিক দলের কাছে, ওই আমার সাধ্য মতো দেন দরবার করব। কারণ আমি জানি হিন্দুরা দালালি করতে পছন্দ করে, চাটুকারিতা করতে পছন্দ করে। হিন্দুদের মহাপুরুষরাই দালালি চাটুকারিতা করে, আর মানুষ তো সাধারণ যারা করে তাদের থেকে তো আমি কিছু আশা করি না। তো সেখানে আমার সাধ্য মতো আমি করি, দেখা যায় হয় হলো, না হয় না হলো। একটা জাতি নিজে বাঁচতে না চাইলে এই জাতিকে কে বাঁচাবে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাসের কথা আমার মনে পড়ে। সেই ডাক্তার একটা রুগী দেখতে আসছে, রুগী বলে যে আমি বাঁচবো না, চিৎকার চেঁচা মেসি হুড়ো হুড়ি এইগুলো করে অস্থির বানায় ফেলছে বাড়ির মধ্যে। তো ডাক্তার ওই যে কি জানে কানে লাগায়, টেটেস্কোপ না কি জানে একটা বলে, আর কেউ আমার মনে থাকে না, ওইটি নিয়ে এসে বুকে টুকে এখানে সেখানে পেটে টেটে দিয়ে দেখে থেকে উনি আবার ওইটা ব্যাগের মধ্যে ঢুকায়। আগের দিনের ডাক্তাররা ওইটাই করতো, গ্রাম্য ডাক্তার। হ্যাঁ, হাঁটিয়ে চলে যাচ্ছে। তো ওই ছেলের বাবা বলছে যে ডাক্তারবাবু চলে যাচ্ছেন, যে বহা তাই। তা আমার ছেলের কি অবস্থা? কয় ছেলের অবস্থা ভালো না। কয় কি যে ভালো না বলতে গেলে কি ছেলে বাঁচবে? তো কয় না, ছেলে বাঁচবে না। তা বলছে তাহলে ছেলে বাঁচবে না, আপনি কোনো ওষুধপত্র না দিয়ে আপনি হাঁটা দিচ্ছেন, মানে ছেলের হয়েছেটা কি সেটা বলেন। কয় ছেলের কিছুই হয়নি। কয় ছেলের কিছুই হয় নাই, তো ছেলে বাঁচবে না কেন? কয় বাঁচার ইচ্ছে নাই। মূলত হচ্ছে হিন্দু সমাজের কিছুই হয়নি, কিন্তু হিন্দু সমাজের বাঁচার ইচ্ছে নাই। তো যে জাতির বাঁচার ইচ্ছে নাই, সেই জাতির বাঁচাবেন কেমনে? যে জাতিগতভাবে দালালি করতে চায়। একদিন আগেও যে আওয়ামী লীগ ছিল, একদিন পরেই বিএনপিতে যোগদান করে যে লোক এমপি ইলেকশন করে, একদিন আগেও যে আওয়ামী লীগের নেতাদের পিছনে পিছনে ঘুরঘুর করছে সংরক্ষিত মহিলা আসনের এমপি হওয়ার জন্য, একদিন পরেই সে বিএনপির মঞ্চে দেয় বক্তব্য দেয় কিভাবে? তারা আবার ঠাকুর,
তারা পূজনীয়, তাদের আবার ডালা কুলো নিয়ে মানুষ বরণ করে, মঞ্চে উঠে বক্তব্য দেয়, পায়ে ধরে পা ধোয়া জল খায়। তো যেমন ঠাকুর তেমনি তার আমরা যেমন ভক্ত তেমনি ঠাকুর, তেমনি আমরা জাতিগতভাবে। তো সেই কারণেই অনেক কথাই বললাম, আমার নিজের জন্য না। আজকে বহু এমপি আছে যাদের নাম বিশ্বব্যাপী কেউ চেনে না, জানে না। গোবিন্দ প্রামাণিকের চেনে শেখ হাসিনা নিজে, খালেদা জিয়া নিজে পাইছে, তারেক রহমান নিজে আমার বক্তব্য বেশ কয়েকবার তার পেজে শেয়ারও করছে। নরেন্দ্র মোদী চেনে, রাজনাথ সিং চেনে, অমিত শাহ চেনে। কয়েকদিন আগে ইন্দোনেশিয়ায় একটা ওয়ার্ল্ড কনফারেন্স হয়েছে বিশ্ব নেতৃবৃন্দ নিয়ে, আমার কাছে ছিল মাত্র 1,000 টাকা। আমি না করছি, বারবার না করছি যে সে কনফারেন্সে আমি যাব না। তারা বলছে যে আপনাকে যেতেই হবে। ভিসা পাঠাইছে তারা করে, বিমানের টিকিট করে পাঠাইছে। 1,000 টাকা থাকায় সেই 500 টাকায় দিয়ে আমি বিমানবন্দরে গেছি, বিমানে চলে গেছি। কুয়ালালামপুরে ওখানে থাকছি, অনেক পরিচিত জন দেখা হয়েছে, তারা আমার খাইতে দিছে, খাইছি যাইছি। জাকার্তায় গেছি, গাড়িতে করে নিয়ে গেছে মঞ্চে এই অনুষ্ঠানে, সেখানে বক্তব্য রাখছে, আমার বক্তব্য স্বাগত জানাইছে। আবার ওইখান থেকে বিমানবন্দর, জাকার্তা বিমানবন্দরে নিয়ে আসছে। বিমানবন্দরে আসছি, একজন পরিচিত মানুষ পাইছি, সে ওখানে খাওয়াইছে। আবার ওখান থেকে কুয়ালালামপুর আসছি, সেখানে একজন তো মহা খুশি আমার দিকে, মুসলিম ধুমছে। ওই সময় সেই বাংলাদেশি টাকায় প্রায় 26,000 টাকার খাবার হইলে আমার কাছে দিয়েছে, আমি খাইতে পারি নাই, পরে সেটা প্যাকেট করে দিয়েছে আমার কাছে। ঢাকায় আসছি, ওই যে 1,000 টাকা 500 টাকা নিয়ে আবার ওই এক ট্যাক্সি টেম্পো নিয়ে বাসায় ফিরছি। তাহলে 1,000 টাকা পকেটে হয়েও তো আমি ইন্দোনেশিয়া ঘুরে আসতে পারি, জাকার্তায় বিশ্ব সম্মেলনে যাইতে পারি। অতএব যেহেতু হিতাকাঙ্ক্ষী আছে মানুষ, বিশ্বব্যাপী চেনে মানুষ, অনেক এমপির ভাগ্যও জোটে না সেটা। অতএব এমপি হওয়া আমার কোনো স্বপ্ন না। এমপি হইতে পারতাম, সারা দেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে পারতাম, চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়ে কথা বলতে পারতাম, মিথ্যা মামলার বিষয় নিয়ে আমি চাপ সৃষ্টি করতে পারতাম, উইথড্র করার ব্যাপারে পারতাম। এখন আমার নিজের ব্যক্তিগত এমপি কয় টাকা বেতন পায়, ওই টাকা নিয়ে ওর চাইতে বেশি আমি সুপ্রিম কোর্টের উকিল, আমি আয় রোজগার করে খাইতে পারি। আমি তো একেবারে বেকার মানুষ না, আমি তো অশিক্ষিত মানুষ না, স্বশিক্ষিত মানুষ না। আমার বাড়িতে গ্রামে জমি জমা আছে, চাষবাস করে খেতে পারি, যদি আমার এটা না হয়। আমার নিয়ে তো আমি ভাবি নাই কোনো কালেও ভাবি নাই। তা করলে ঢাকা শহরে ফ্ল্যাট হতো, বাড়ি হতো। আমার জুনিয়রদের ফ্ল্যাট আছে, বাড়ি আছে, গাড়ি আছে। আমি এখনো হাঁটি হাঁটি যাই। আমি যে ওখানে গেছি সব মিলে 3.5 লাখ টাকা ব্যয় করছি মাত্র। একটা এমপি ইলেকশন আমার বিপক্ষে যারা ইলেকশন, তারা 3 থেকে 4 কোটি টাকা ব্যয় করছে। আমার যারা হচ্ছে ওখানে দুলাল বাবু বিশ্বাস ভোট এই করছে, সেও তো 35 লাখ টাকা ব্যয় করে হলো 278 ভোট পাইছে। আমি 3.5 লাখ টাকা ব্যয় করে আমার 34,000 ভোট পাইছি। আমি মনে করি যথেষ্ট। হেঁটে গেছি, ভ্যানে চড়ছি, টেম্পু ভাড়া করে গেছি। মাইক্রো ভাড়া করতে গেলে আমার টাকা লাগে অনেক, করতে পারিনি, করিনি, কেউ আমার দেয়ও নাই, আমি প্রত্যাশাও করি নাই। যা যে যতটুকু দেশে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমাদের চট্টগ্রামের নেতারা বেশ কিছু টাকা দিয়েছে, যদিও নির্বাচনের সে টাকা কোনো বড় টাকা না। তারপর আরো কয়েকজন, কেউ 10,000, কেউ 5,000, কেউ 20,000 এরকম দিচ্ছে, কেউ 2,000 টাকা দিচ্ছে। সব মিলিয়ে হয়তো ওই 1,02,000 টাকা পাইছি আমার সংগঠনের নেতাকর্মীরা। আর হলো আমার নিজের কাছ থেকে ওই ক্লায়েন্টদের কাছে অগ্রিম টাকা নিয়ে যাদের মামলা করিয়ে দেবো এই দিয়ে লাখখানেক টাকা নিয়েছি। আর নিজের কাছে 30 টাকা ছিল, সেটা ব্যয় করছি। এই তো সব মিলিয়ে 3.5 লাখ, 3,70,000 টাকার মতো ব্যয় হয়েছে, যেটা আজকালকার একটা মেম্বার ইলেকশনেও কোটি টাকা ব্যয় করে। আমার সামর্থ্য যা ছিল, যা মামলা মোকদ্দমা করি, যে যা দেয় তাই করি, না দিলেও করি। এই গোপালগঞ্জেরই অন্তত 7-8টা মামলা করছি 1 পয়সা না নিয়ে। এমনকি মামলা ফাইলের খরচ আমি নিজে করে দিছি, যদিও আমার এলাকার ভোটার না, তারা অন্য এলাকায়, উৎপল বাবুর এলাকার করে দিছি। নাই, পলাতক, আয় রোজগার নাই, খাইতে পারে না, চলতে পারে না, করে দিছি। অন্য কেউ গেলে জামিন দেয় না, আমি গেলে জামিন দেয়। তো ভবিষ্যতে আমি অঙ্গীকার করছি, এই গোপালগঞ্জ কোটালীপাড়াবাসী যে অফুরন্ত ভালোবাসা আমাকে দেখাইছে, গোপালগঞ্জের এই কোটালীপাড়া টুঙ্গিপাড়ার যে কোনো লোক, হিন্দু বা মুসলিম, কারণ মুসলিম এলাকাও আমি ফার্স্ট হয়েছি, তাদের কাছে ভোট না চাওয়ার পরেও কোনো মিথ্যা মামলা হোক, যাই হোক, রাজনৈতিক মামলা হোক, আমার কাছে আসলে 1 পয়সা লাগবে না, আমি এখন ফ্রি করে দেবো। এখন মামলার খরচ সহ, এই শুধুমাত্র শুনানির পয়সা তা না, ফ্রি করে দেবো। আসেন, যে কোনো দলে, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, যে কোনো দলের লোক হোক, আমার কাছে আসলে আমি ফ্রি করে দেবো। এবং এমনিতেও সারা দেশে হিন্দুদের যে মামলাগুলো আসে, যতটা কম পয়সায়
আমি করে দিতে পারি। আমার নিজের তো খাওয়া পড়া চলতে হয়, আমার ছেলে মেয়ে আছে, বাসা ভাড়া আছে, অল্প পয়সার একটা বাসা নিছি আর কি, 2 কক্ষের, খুবই কম, যেটা বাংলাদেশের কোনো মৌরিরাও এইরকম রুমে বসবাস করে না। আমি করি না, সাধারণ জীবনযাপন করি। এই যে এক সাদা শার্ট আমার ছোটকালের থেকে এখনো চলে। এটা নিয়ে যখন আমরা নির্বাচনে গেছি, এটা নিয়ে অনেক অনেক কথা বলছেন যে এই ড্রেস চেঞ্জ করতে হবে, আপনার এই সাদা শার্ট আর কালো প্যান্ট আর কালো কোট। আমি বললাম ভাই, এটা আমার কোটের, যেটা আমার কোটের চলে ওইটাই আমার ইসি চলে, আমার এই আলাদা কোনো নাই, ড্রেস নাই। জুতা ছিঁড়িয়ে গেছে, জুতা নষ্ট হয়েছে, কথা অনেকেই অনেক কথা বলছে, যাকে ওইগুলো বলার কথা না। আমি যা তাই, আমি নিজে আর্টিফিশিয়ালি কোনো কিছু দেখাইতে চাইনি, কোনো নিজের বাহবা নিতে চাইনি, নিজে বড় কিছু ভাবতেও চাইনি। আমার বাবা কৃষক ছিল, আমি নিজেও কৃষক, ভাগ্যক্রমে উকিল হয়েছি, চেষ্টা করছি হিন্দু সমাজের জন্য কিছু করার, করতেছি। কোনো দালালি চাটুকারিতা অতীতেও করি নাই, চামচামি করি নাই, কোনো সুবিধা নেই নেই, ভবিষ্যতেও নেব না, এটা হচ্ছে আমার অঙ্গীকার। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই দীর্ঘ সময়ের বক্তব্যগুলো শোনার জন্য। আবারও সকলকে প্রণাম জানাই, নমস্কার জানাই। অকারণে বিদ্বেষ করেন না, একটা সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। সেই অবস্থায় নিজের মধ্যে কামড়া কামড়ি না করে, ওই ঠুনকো অজুহাত, মুসলিমরা আজ পর্যন্ত মামুনুল হক এক মহিলা নিয়ে ধরা খাইছে, তারপরেও তো দেখলাম কোনো মুসলিম সেই মামুনুল হককে নিয়ে কটূক্তি করে না, বুঝছেন? কারণ স্বজাতি মানুষ, আর ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউই না, আর প্রত্যেকে একই ক্যাপাসিটি নিয়ে এই করে না। একই স্কুলের ছাত্র, একই টিচার পড়ায়, কেউ পাস করে, ফার্স্ট হয়, কেউ ফেল করে। প্রত্যেকটি জিনিস একই জিনিস একইভাবে মানুষ বুঝবে তা না। আমি কি করতে চাই সেটা আমি বুঝি, আপনি নাও বুঝতে পারেন। পশ্চিমবঙ্গের একটা ইয়াং দার্শনিক আছে, তো সে তার একটা ভিডিও দেখছিলাম, সে বলতেছে যে অনেকে বলে না তার জন্য আমি এত কিছু করলাম, তার মধ্যে ন্যূনতম কৃতজ্ঞতাবোধ নাই, এত নেমুখারাম, এত সেলফিশ, এত অকৃতজ্ঞ। তা বলছে ভাই এইটা বলেন না, কারণ হচ্ছে ওই বাটন, সে একটা বাটন মোবাইল দেখায়, বলতেছে আপনি এইটাকে দিয়ে ইউটিউব চালাইতে পারবেন? পারবেন না। কারণ কি, এইটে ক্যাপাসিটি, এই মানে ইউটিউব চালানোর মতো ক্যাপাসিটি এই বাটন মোবাইলের মধ্যে নাই। যেখানে কোনটা কৃতজ্ঞ, কোনটা অকৃতজ্ঞ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা কি বলতে হয়, কি বলতে হয় না, সবার ব্রেন একই রকমের হয় না, সবার ব্রেনের ক্যাপাসিটি একই রকমের হয় না। আপনি আপনার মতো বলছেন, সে তার মতো বুঝছে। তো সেই কারণে আমি কোটালীপাড়ার যে শহর, বিভিন্ন এলাকার যেসব হিন্দুরা ওই যে হায়না, আমি আর দেখলে পরে হায়নার মতো লাভ দেয়, তো ওই লোকগুলোর হচ্ছে যে ভাই আপনি আপনার মতোই বুঝছেন, আপনার মেধা, আপনার বুদ্ধি, আপনার শিক্ষা আপনার মতো, আমার বুদ্ধি, আমার মেধা, আমার শিক্ষা আমার মতো। আমি যা বলি অ্যাজ ইট ইজ আপনি সেটা বুঝবেন, সেই সক্ষমতা আপনার নাই, এবং আপনি যেটা বলবেন সেইটা অ্যাজ ইট ইজ বোঝার ক্ষমতা আমার নাই। অথবা আপনার মতো আপনি বোঝেন, আমার মতো আমি বুঝি, আপনার মতো আপনি করেন, আমার মতো আমি করি, করে হিন্দু সমাজকে আপনিও বাঁচানোর চেষ্টা করেন, আমি বাঁচানোর চেষ্টা করি। আমি আপনার উপর আক্রমণ করতে চাই না, কারণ আপনি আমার শত্রু না, আপনি আমার দ্বারা, আপনার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না। ওই যে ক্ষতি ওইটুকু হবে, ভোট কেন্দ্রে যাই বলতে পারবেন গোবিন্দ প্রামাণিককে ভোট দিয়ে না। যদি একজন বলছে আমরাই বলছি যে আপনাকে ভোট না দিতে, ভালো করছেন, আমাকে ভোট না দিয়ে জিলানি সাহেবকে ভোট দিয়ে আইছেন। জিলানি সাহেব ওইখানকার মানে শত শত হিন্দুর বিরুদ্ধে মামলা করে চাঁদাবাদি করছে, আপনি হিন্দুদের উপকার করলেন তাকে একটা ভোট দিয়ে, তাকে ক্ষমতায় নিয়ে। গোবিন্দ প্রামাণিকের বিরুদ্ধে আপনি বলছেন যে ভোট দিয়েন না, তো ভালো, এটা আপনি আপনার বুদ্ধি মেধামতে যেটা করছেন সেটা ভালো। আমি আপনাকে বলতে চাই না যে জোর করে যে আমাকে দিতেই হবে, কারণ আমি তো আপনার মিথ্যা মামলার ভয়ও দেখাইতে পারবো না, আপনাকে চাঁদাবাদের ভয়ও দেখাইতে পারবো না, আপনাকে গ্রেপ্তারের ভয়ও দেখাইতে পারবো না। আপনি গ্রেপ্তারের ভয় দেখালে আপনি সে হলো হিরো, এটা বিষয়। তো সেই কারণে আপনারা ভালো থাকেন, প্রত্যেকেই যার যার জায়গায় ভালো থাকেন, যার যার মেধা বুদ্ধি মিলিয়ে যেটা হয় সেটা করেন। আমি আমার সামর্থ্য মতো যেটা করার চেষ্টা করলাম, হলো না হলো। আমরা চেষ্টা করি, হিন্দু সমাজ বাঁচতে চাইলে বাঁচবে, না বাঁচতে চাইলে আমার কিছু করার নেই। নমস্কার।